আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাহসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং লেকচার 2 নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা মার্কেটিংয়ের প্রথম পত্রের দ্বিতীয় যে অধ্যায়, তার নাম হচ্ছে উৎপাদনের উপকরণসমূহ, এই অধ্যায়টা নিয়ে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করে দেই। শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব, যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদনের উপকরণ, সো আমরা প্রথমে জানবো যে উৎপাদনটা আসলে কী বা উৎপাদন বলতে কী বুঝি। মানুষের কারিগরি জ্ঞান এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে আমরা কি বলছি? উৎপাদন বলছি। তাহলে উৎপাদনের মধ্যে কী কী থাকবে? মানুষের একটি কারিগরি জ্ঞান থাকবে, বুদ্ধিমত্তা থাকবে এবং সেখানে প্রাকৃতিক সম্পদের সাহায্য থাকবে। এই সব কিছু নিয়ে যদি আমরা একটা পণ্য তৈরি করি, তখনই আমরা বলবো সেটা হচ্ছে উৎপাদন। এই উৎপাদনের উপকরণ হচ্ছে মোট 4টি। একটি হচ্ছে আমাদের ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি উপাদান নিয়ে আমাদের উৎপাদন গঠিত হয়েছে। তো চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি যে একটা প্রতিষ্ঠানে কিভাবে এই 4টি উপকরণ প্রভাবিত করে। প্রথমে আমরা দেখছি যে হোসাইন বিশ্বাস তার সুতার কারখানা স্থাপনের জন্য 8 বিঘা জমি ক্রয় করেছেন। 8 বিঘা জমি কিনলেন, সেখানে তিনি 4 তলা কারখানা ভবন নির্মাণ করলেন আর উৎপাদন কার্যের জন্য তিনি 100 জন কর্মী নিয়োগ দিলেন। এছাড়াও সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অন্য সব উৎপাদনকে একত্রিত করে সেগুলো সমন্বয় সাধন করলেন। এখানে তিনি কি করেছেন সেটা আমরা এখন দেখব। প্রথমত আমরা দেখব তিনি কারখানা স্থাপনের জন্য কী করেছিলেন? তিনি জমি ক্রয় করেছিলেন। সো জমিটা কার মধ্যে যায়? আমাদের ভূমির মধ্যে যায়। এরপরে তিনি আর উৎপাদন কাজের জন্য তিনি কতজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন? 100 জন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাহলে এই যে কর্মী বাহিনী তিনি নিয়োগ দিয়েছেন, এটা কিসের মধ্যে যায়? আমাদের শ্রমের মধ্যে যায়। এরপর আমরা দেখব এছাড়াও সব কাজ সুষ্ঠুভাবে সম্পদের জন্য অন্যান্য উৎপাদন একত্রিত করে সেগুলো সমন্বয় সাধন করে। তাহলে এই সমন্বয় সাধন কার মধ্যে যাবে? আমরা সংগঠনের মধ্যে যাবে। এবার মূলধন বাকি থাকে আমাদের। মূলধনটা কি তাহলে? এই যে সে 4 তলা একটা ভবন বা কারখানা নির্মাণ করেছে, এটা হচ্ছে আমাদের মূলধন। তাহলে আমরা দেখলাম যে মিস্টার হোসেন বিশ্বাস তার সুতার কারখানা স্থাপনের জন্য প্রথমে যে জমি কিনেছে সেটা কার মধ্যে যায়? ভূমির মধ্যে যাচ্ছে। এরপরে তিনি সেই জমির উপরে যে একটি 4 তলা ভবন বা কারখানা নির্মাণ করেছেন, সেটি কিসের মধ্যে যাচ্ছে? আমাদের সেটি যাচ্ছে আমাদের মূলধনের মধ্যে। এর পরবর্তীতে তিনি সেই কারখানায় উৎপাদন কাজ চালানো করার জন্য 100 জন কর্মী নিয়োগ দিয়েছিলেন, যেটা কাজ সাথে আমরা তুলনা করতে পারি, আমরা শ্রমের সাথে তুলনা করতে পারি। এবং তারপরে সে কী করেছে? সবগুলো উপকরণকে আবার একত্রীকরণ করার জন্য সমন্বয় সাধন একটা কাজ করেছে, যেটাকে আমরা বলবো সংগঠন। কারণ সংগঠনের কাজ হচ্ছে সবগুলো উপকরণকে কী করা? সমন্বয় করা বা একত্রিত করা। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠান করতে হলে সেখানে সবসময় কী থাকবে? উৎপাদনের যে 4টি উপকরণ আছে, সেই 4টি উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সেটি প্রত্যক্ষভাবে আমাদের কাজে লাগছে। সো আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা জানবো উৎপাদন ধারণা সম্পর্কে, বা উৎপাদন কনসেপ্টটা কী জিনিস সেটা সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো। উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, আর তখনই উৎপাদন সম্ভব হয় যখন সেখানে কতগুলো আমাদের উপকরণ বা উপাদানের সমাবেশ ঘটে। সেই উপকরণগুলো কি? একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে আমাদের সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন হচ্ছে আমাদের উৎপাদনের উপাদান, যেটা আমরা একটু আগে জেনে এসেছি। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র কি করতে পারে? পণ্যের রূপগত পরিবর্তন করতে পারে, এবং সেই রূপগত পরিবর্তন করতে একটা কিসের সৃষ্টি হয়? উপযোগের সৃষ্টি হয়। তাহলে আমরা যেটা দেখলাম যে উৎপাদন বলতেই বোঝানো হয় যে কোনো কিছু সৃষ্টি করা, নতুন কোনো কিছু ক্রিয়েট করাকে আমরা বলছি উৎপাদন। আর তখনই উৎপাদন সম্ভব হয় যখন সেখানে কি থাকবে? কতগুলো উপকরণ বা উপাদানের সমাবেশ ঘটবে, এবং সেগুলিকে আমরা তখন একত্রিত করব। এরপরে আমরা জানি যে কোনো কিছুই আমরা মূলত সৃষ্টি করতে পারি না, আমরা শুধুমাত্র পারি একটা জিনিসের কি করা? একটা কাঁচামালের মাধ্যমে আমরা পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করতে পারি। এই রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে যার যে ধরনের পণ্য দরকার, যার যে ধরনের সেবা দরকার, আমরা সেই ধরনের সেবা তাকে পণ্যটাকে কী করে দেই? আমরা সরবরাহ করে থাকি। আচ্ছা, আমরা তো জানলাম যে এই উৎপাদন উপকরণগুলো কি কি? একটা হচ্ছে আমাদের ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এবং এটি হচ্ছে আমাদের অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তাহলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যদি প্রশ্ন করা হয় যে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমাদের উৎপাদন উপকরণ কয়টি? আমরা বলবো 4টি। একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে আমাদের সংগঠন। ওয়েল ডান। এবার আমরা আসবো ভূমি সম্পর্কিত আলোচনায়। আমরা যে উৎপাদন 4টি উপকরণ পড়েছিলাম, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, তারই প্রথম ধাপ হচ্ছে আমাদের ভূমি, সেইটি সম্পর্কে আমরা আলোচনা করছি।
ভূমি হচ্ছে উৎপাদনের প্রধান এবং মৌলিক উপাদান এবং এই ভূমিকে সবচেয়ে আদিমতম উপাদান নামেও আমরা আখ্যায়িত করে থাকি। তাহলে ভূমি হচ্ছে উৎপাদনের প্রধান এবং মৌলিক উপাদান বা আদিমতম এবং অক্ষয় একটি উপাদান। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে দেখো একটু লক্ষ্য করে, অর্থনীতিতে ভূমি বলতে শুধু পৃথিবীর যে উপরিভাগ আছে সেইটাকে বোঝায় না, বরং পৃথিবীর সব ধরনের প্রাকৃতিক সম্পদকে বোঝায়। সেটি হতে পারে আবহাওয়া, হতে পারে জলবায়ু, হতে পারে বৃষ্টিপাত, হতে পারে সূর্যের আলো, বাতাস, পানি, মাটির উর্বরতা শক্তি, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। এগুলো সবগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? আমাদের এগুলো সবগুলো হচ্ছে ভূমির মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে আমরা জানতে পারলাম যে অর্থনীতির ভাষায় আমরা জানি পৃথিবীর যা কিছু আছে সবগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ভূমির মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু সাধারণত আমরা শুধুমাত্র ভূমি বলতে পৃথিবীর উপরিভাগে উপরের স্তরে যা দেখি সেটাকে আমরা মনে করি ভূমি, কিন্তু সেটা আমাদের ব্যবসায়িক অর্থে মনে করা উচিত না। কারণ আমরা ব্যবসায়িক অর্থে বা অর্থনৈতিক অর্থে জানি যে পৃথিবীর যা কিছু আছে সবগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত যায়? আমাদের ভূমির মধ্যে অন্তর্ভুক্ত যায়। আরও স্পষ্ট করে বলতে গেলে ভূমি হচ্ছে প্রকৃতির এমন সম্পদ, তারা প্রকৃতির এমন সম্পদ যেগুলো মানুষের জন্য সৃষ্টিকর্তা আমাদের কি করেছেন? অবাধে দান করেছেন। সৃষ্টিকর্তা কখনো দান করতে দ্বিধাবোধ করেননি আমাদের জন্য। সৃষ্টিকর্তা আমাদের সবগুলো সম্পদ আমাদের জন্য অবারিত করে দিয়েছে। তার মানে ভূমি সম্পর্কে যে আলোচনা আমরা করলাম সেখান থেকে জানতে পারলাম যে ভূমি হচ্ছে একটি উৎপাদনের প্রধান, মৌলিক, আদিমতম এবং অক্ষয় একটি উপাদান। এবং সাধারণত আমরা জানি যে ভূমি হচ্ছে পৃথিবীর উপরিভাগ, কিন্তু আমরা অর্থনীতির ভাষায় এটা একটু পরিবর্তন জানতে পারি যে অর্থনীতির ভাষায় ভূমি বলতে বোঝানো হয় শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ না, পৃথিবীর মাঝে যা কিছু আছে আলো, বাতাস, পানি, জলবায়ু সব কিছু মিলে হচ্ছে আমাদের ভূমির অন্তর্ভুক্ত। এবং এটি হচ্ছে প্রকৃতির একটি দান যা সৃষ্টিকর্তা মানুষের জন্য অবারিত করে দিয়েছে। কখনো এটা সীমাবদ্ধতা সৃষ্টিকর্তা আমাদের কাছে দেখায়নি, ঠিক আছে? এবং এই সম্পদগুলোকে, এই প্রকৃতিগত যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা ব্যবহার করি কি করি? মানুষের প্রয়োজনীয় যা বস্তুগত অবস্তুগত উৎপাদনগুলো আছে সেগুলো আমরা করে থাকি। এরপরে দ্বিতীয় ধাপে আমরা যেটা দেবো সেটা হচ্ছে শ্রম। শ্রম হচ্ছে কি? উৎপাদন উপকরণের দ্বিতীয় ধাপ। আচ্ছা, পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনের জন্য ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে আমরা কি বলছি? শ্রম বলছি। আমরা কি বললাম? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে পণ্য বা সামগ্রী, সেবা সামগ্রী যা আছে সেগুলো যদি উৎপাদনের জন্য মানুষের যে ধরনের শারীরিক এবং কি মানসিক যে কর্মপ্রচেষ্টা থাকে সেটাকে আমরা বলছি শ্রম। কিন্তু অর্থনীতিতে এই মানসিক শ্রম বা যে আমাদের কর্মপ্রচেষ্টা আছে সেটাকে আমরা কি বলি না? শ্রম বলি না। তাহলে কি বলি? অর্থনীতিতে মানুষের সব কর্মপ্রচেষ্টাকে আমরা শ্রম বলি না। যেমন ধরো, কেউ যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া কেবল আনন্দ বা তৃপ্তি লাভের জন্য পরিশ্রম করে, তখন আমরা কি সেটি শ্রম বলবো? না, আমরা সেটা শ্রম বলবো না। কারণ অর্থনীতি ভাষায় শ্রম হতে হলে অবশ্যই সেখানে মুনাফা অর্জনের প্রয়াস থাকতে হবে। তার মানে আমরা ভূমির মতো এখানে দেখলাম যে সাধারণত আমরা শ্রম বলতে বোঝানো হয় যে একটা পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে মানুষের যে ধরনের শারীরিক বা মানসিক যে কর্মপ্রচেষ্টা থাকে সেটাকে আমরা বলছি শ্রম। কিন্তু অর্থনীতির ভাষায় এটুকুকে আমরা কি বলি না? শ্রম বলি না। আমরা বলি অর্থনীতি ভাষায় তখনই শ্রম বলবো যখন তার পিছনে একটা মুনাফা অর্জনের প্রয়াস থাকবে। আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই, ধরো তোমার খুব বাগান করার শখ আছে, ঠিক আছে? এখন তুমি বাগান করেছো বাসার সামনে বা বাসার পিছনে, যেখানে হোক না কেন তুমি একটি বাগান করেছো। এখন এই বাগানের মাধ্যমে তুমি তোমার তৃপ্তি অর্জন করছো, কিন্তু এর পিছনে কিন্তু তুমি কখনো মুনাফা অর্জন করছো না। সো এই বাগানের যে পরিচর্যা, যেখানে গাছ লাগানো, সেখানে তোমার আগাছা পরিষ্কার করো, এই যে শ্রমটা তোমার যাচ্ছে, এটা কিন্তু প্রকৃত অর্থে আমরা অর্থনৈতিক ভাষায় কি বলবো না? শ্রম বলবো না। কারণ এখানে তোমার মুনাফা অর্জনের কোনো প্রয়াস নেই। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে তোমার মূলধনে। মূলধন হচ্ছে উৎপাদনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি বলি এটা ছাড়া অন্যান্য উপকরণগুলোকে আবার আমরা কি করতে পারি না? খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি না। সেজন্য বলা হয়েছে যে মূলধন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কি করে? মূলধনের মাধ্যমে আমরা জানি মূলধনের মাধ্যমে হচ্ছে আমরা আয় সৃষ্টি করতে পারি। সাধারণত মূলধন বলতে কোনো ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদিত দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে শুধুমাত্র আমরা কি বলি? মূলধন বলি। তাহলে আমরা সাধারণত মূলধন বলতে কি জানি? যে ব্যবসা, একটা মালিক ব্যবসা যা কিছু নিয়ে যায় সেগুলিকে মূলধন বলি। সেটা নগদ অর্থ হতে পারে, আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, দালান কোঠা হতে পারে, জমি বা ভূমি হতে পারে, সেগুলোকে আমরা কি বলছি? মূলধন বলছি। কিন্তু অর্থনীতিতে এই যে আমরা সংজ্ঞাটা বললাম এটা একটু চেঞ্জ করা হয়েছে, যে তারা বলেছে যে উৎপাদিত দ্রব্যের যে অংশটুকু আমাদের উৎপাদন কার্যে ব্যবহৃত হবে আমরা তাকে কি বলবো? মূলধন বলবো। এই যে এই কথাটি বলেছে, এজন্য আমরা মূলধনকে উৎপাদিত উৎপাদনের একটা কি বলে থাকি? উৎপাদিত উৎপাদনের
উপাদান বলে থাকি মূলধনকে। তাহলে মূলধন হচ্ছে উৎপাদিত উপাদান, ঠিক আছে। এরপরে আসো, তাই বলি আমরা যে ব্যবসায় নিয়োজিত অর্থ ছাড়া বিভিন্ন যন্ত্রপাতি কাঁচামাল প্রভৃতি উৎপাদন কাজে ব্যবহৃত হলে তা মূলধন হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এই কথাটা কেন বলা হয়েছে? কারণ আমরা নর্মালি জানি যে মূলধন মানে কি, সেটা অর্থের সাথে রিলেটেড, কিন্তু মূলধন ছাড়াও যে আমরা ভূমি, জমি, কাঁচামাল এগুলোকে কি বলছি? মূলধন বলছি। এইটার ভিত্তিটাকে কেন আমরা এটাকে মূলধন বলছি? এটার ভিত্তি এইটাই যে অর্থনীতির সঙ্গে অনুযায়ী আমরা জানি যে সব মানে সম্পদগুলো আমাদের আসলে একটা পণ্য উৎপাদনের সাথে জড়িত বা একটা পণ্য উৎপাদনের সময় সাহায্য করবে প্রত্যক্ষভাবে, সেগুলোকে আমরা কি বলছি? প্রতিষ্ঠানের মূলধন বলছি। সেই দিক থেকে আমরা অর্থ ছাড়াও যেসব যন্ত্রপাতি, আমাদের আসবাবপত্র, ভূমি, দালানকোঠা, কাঁচামাল আমাদের কাজে লাগে পণ্য উৎপাদনের ক্ষেত্রে, সেগুলোকে আমরা মূলধন বলে আখ্যায়িত করে ফেলি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব সেটি হচ্ছে সংগঠন, যেটি হচ্ছে আমাদের লাস্ট ধাপ উৎপাদনের উপকরণের। উৎপাদনের চতুর্থ উপাদানটি হলো বা সর্বশেষ উপাদানটি হচ্ছে আমাদের সংগঠন। প্রথমটা ছিল ভূমি, তারপরটা ছিল শ্রম, তারপরটা মূলধন ছিল, এবং সর্বশেষ বা চতুর্থ নম্বর উপাদানটি হচ্ছে আমাদের সংগঠন। সংগঠন কি? আমরা প্রথমেই জেনেছি সংগঠিত সব কিছুকে সমন্বয় একটি প্রক্রিয়া। এর মাধ্যমে অন্যান্য তিনটি উপাদান অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপাদানকে আমরা একত্রিত করি। উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সমূহ একত্র করে সকলের সহযোগিতার ভিত্তিতে উৎপাদন কাজ পরিচালনা করাকে আমরা কি বলছি? মূলত সংগঠন বলছি। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমরা কি বললাম যে এই সংগঠনের মাধ্যমে উৎপাদনের যে অন্যান্য তিনটি উপাদান আছে, ভূমি, শ্রম এবং মূলধন, এই তিনটি উপাদানকে আমরা কি করি? একত্রীকরণ করি বা মার্জ করি। এরপরে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সমূহ একত্র করে সকলের সহযোগিতার ভিত্তিতে উৎপাদন কাজ পরিচালনা করাকে আমরা আবার কি বলছি? সংগঠন বলছি। তার মানে সংগঠনের মূল কাজ হচ্ছে সবগুলোকে কি করা? সমন্বয় করা বা একত্রিত করা বা মার্জ করা। আচ্ছা, এরপরে আসি, সংগঠনের কাজ হলো কি করা? সংগঠিত করা। তাহলে সংগঠনের কাজ কি আমরা জানলাম? সংগঠনের কাজ হচ্ছে মার্জ করা, সমন্বয় করা বা সংগঠিত করা। কিভাবে সব উপাদান যথাযথ ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন করা যায়, সংগঠন সে উদ্দেশ্য নিয়ে কি করে? কাজ করে। তাহলে সংগঠনের কাজটা কি? সংগঠনের কাজটা হচ্ছে যে কিভাবে সব উপাদান যথাযথ ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন করা যায়, সেই দিকটি নিয়ে মূলত কাজ করে আমাদের সংগঠন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদনের যে চারটি উপাদান ছিল আমাদের ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলো প্রত্যেকটার সাথে সম্পর্কিত। আমরা কোনো একটি ব্যতীত অন্য কোনো একটি নিয়ে কি করতে পারবো না, খুব সফলভাবে কাজটা সম্পাদিত করতে পারবো না। আমাকে যদি ভূমি ছাড়া বলা হয় বাকি তিনটি উপাদান তুমি কি দিয়ে প্রতিষ্ঠান চালাও, আমি খুব সুন্দরভাবে সেটা কিন্তু করতে পারবো না। কারণ ভূমি ছাড়া আমি দালান কোঠা বা আমার যে প্রতিষ্ঠানটা সেটা আমি নির্মাণ করবো কোথায়, এটা লাগবে না। ঠিক ভূমির যেমন একটা প্রয়োজনীয়তা আছে, এরপরে যদি বলি তুমি সেখানে শ্রম ছাড়া করো, তাহলে আমি এখানে কারখানা নির্মাণ করলাম পণ্য উৎপাদনের জন্য, এখানে সেই পণ্য উৎপাদনটা করতে হলে আমাকে অবশ্যই শ্রমিকের দরকার হবে, তাহলে এটা ছাড়াও আমাদের হবে না। এবার তোমাকে বললাম যে তোমার ভূমিও আছে, শ্রম আছে, বাট মূলধন নাই। হ্যাঁ, আমি যে কারখানা স্থাপন করেছি, আমি যে শ্রমিক নিব, তার তো একটা বেতন দিতে হবে, সে বেতনটা আমি কোথা থেকে দেবো? অবশ্যই মূলধন থেকে দেবো। সো এটা ছাড়াও আমাদের কি সম্ভব না, পণ্যটা উৎপাদন বা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব না। এবার আমি তোমাকে বললাম যে ঠিক আছে, তোমার কাছে মূলধনও আছে, তোমার কাছে ভূমিও আছে, তোমার কাছে শ্রমও আছে, কিন্তু তোমাকে আমি সংগঠনের কোনো অধিকার দিলাম না। তারপরও আমার প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে চলবে না, কারণ এই তিনটি উপাদানকে আমি যদি খুব সুন্দরভাবে মার্জ করে নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠানটা কি কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তার মানে এখানে যে উৎপাদন চারটি উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটিকে সব সময় একত্রিত করে আমার ব্যবসায় সফলতা অর্জন করতে হবে, বা প্রত্যেকটি উপাদান প্রত্যেকটার সাথে এখানে সম্পর্কিত বা প্রত্যেকটার প্রতিনিধিত্ব করে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছে। তো চলো এবার আমরা ভূমি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করছি। ভূমির ধারণা আমরা এখানে পড়বো। ভূমি বলতে আমরা কি বললাম, যে পৃথিবীর যে উপরিভাগ আছে নর্মালি সেটাকে আমরা কি বলি? ভূমি বলি। কিন্তু আবার অর্থনীতিতে এটাকে আবার কি বলেছিলাম? আলাদা করে বলেছিলাম। যেমন প্রকৃতি প্রদত্ত সব সম্পদ যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কি বলি? ভূমি বলে। ভূমি মানুষের জন্য সৃষ্টিকর্তার বিশেষ একটি উপহার। কারণ সৃষ্টিকর্তা যদি আমাকে ভূমি, তুমি একটু চিন্তা করো যে আজ পর্যন্ত যত বিজ্ঞানী ছিল আমাদের দেশে বা আমাদের দেশে বাইরে পুরো বিশ্বে, তারা কি কখনো এক টুকরো মাটি উৎপাদন করতে পেরেছে? তারা কিন্তু কখনো পারেনি এবং ভবিষ্যতে পারবে না। কারণ এটি হচ্ছে শুধুমাত্র একমাত্র ক্ষমতা রাখে আমাদের মহান আল্লাহ তাআলা। সো তিনি আমাদের শুধুমাত্র পারবে এই প্রকৃতির সম্পদটা আমাকে দান করতে। কোনো বিজ্ঞানী কখনোই এক টুকরো মাটিও কি করতে পারবে না? আবিষ্কার করতে পারবে না। এটা চিরন্তন সত্য, এটাই সব থেকে বাস্তবতা। এবার আসি, আমরা জানলাম যে ভূমি মানুষের জন্য কি একটা বিশেষ উপহার, কার কর্তৃক? সৃষ্টিকর্তার কর্তৃক। কেননা ভূমির গঠন, উর্বরা শক্তি ইত্যাদি যদি প্রতিকূলে থাকতো, তাহলে মানুষ ভূমিতে কাজ করতে
পারতো না। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, ধরো যদি এমন হতো যে তুমি ভূমিতে পা রাখার সাথে সাথে তুমি তলিয়ে যাচ্ছ, তাহলে তুমি কিভাবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে, তোমার কর্মক্ষেত্রে যেতে, কিভাবে তুমি ধরো ফসল উৎপাদন করতে? কারণ তুমি তো জানো সেখানে পা রাখা যে কথা, কোনো একটা ফসল গাছ চারা রোপণ করা একই কথা, সো রাখলেই তো ডুবে যাচ্ছে, সো আলটিমেটলি আমরা কি করতে পারবো না। এরকম হলে কখনোই আমাদের স্কুলে যাওয়া বলো, তোমার কর্মক্ষেত্রে যাওয়া বলো, চাষাবাদ করা বলো, কিছুই আমি করতে পারবো না। কিন্তু এমনটা কি হয়? না, আল্লাহ তাআলা আমাদের সব কিছু মার্চ করে আমাদেরকে যেটা উপহার দিয়েছেন সেটা অবশ্যই অতুলনীয়। এবার আসি, অবশ্যই সেটা আমাদেরকে অতুলনীয় মানে হচ্ছে সেটা তো আমাদের প্রতিকূলে আছে, কখনো কি অনুকূলে না, অনুকূলে আছে, কখনো প্রতিকূলে না। অনুকূল মানে আমাদের দিকে, আর প্রতিকূল মানে আমাদের বিপক্ষে কাজ করে। সো ভূমিকা আমাদের বিপক্ষে কাজ করে না, আমাদের বিপক্ষে বলতে এই যে ধরো আমি বললাম পা রাখার সাথে সাথে এটা তলিয়ে যেত, এটা হচ্ছে আমাদের প্রতিকূলে, কিন্তু আমরা কিন্তু পা রাখার সাথে সাথে তলিয়ে যাই না, তার মানে আমাদের সাথে ভূমির সম্পর্কটা হচ্ছে অনুকূল সম্পর্ক। আচ্ছা, যদি এমন হতো যে ভূমির উপর পা রাখলেই তলিয়ে যায়, এটা তো বললাম। আচ্ছা, এবার আসে আমরা ভূমি এমন একটি উপাদান যা উৎপাদন কাজ ছাড়াও জীবনের সব ক্ষেত্রে ভূমিকা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পারি। যেমন আমি যদি তোমাকে আবার বলি উদাহরণ দিয়ে, যদি কেউ যদি বাড়ি তৈরি করতে চায় তাহলে তার ভূমি লাগবে, একজন ছাত্র যদি কলেজে চলাচল করতে চায় তাতেও তার ভূমি লাগবে, এবং পৃথিবীর সর্বত্র সকল মানুষের জন্য ভূমির কার্যকর অপরিহার্য। অর্থাৎ এই ভূমি ছাড়া তুমি কোন কাজটা করতে পারবো, তুমি কোন কাজটা করতে পারবা, তুমি কোনো কাজই করতে পারবা না। ভূমি লাগবেই, যে কোনো কাজই করতে যাও মূল উপাদান হিসেবে, আদিমতম উপাদান হিসেবে তোমার ভূমিটা অবশ্যই লাগবে, তুমি ভূমি ছাড়া কোনো কিছু করতে পারবে না। ওয়েল, এবার আমরা এই যে আলোচনা করলাম সেই ভূমির ধারণা থেকে আমরা এখানে পড়লাম যে ভূমি কাকে বলে, ভূমির সংজ্ঞাগুলো কী কী এবং ভূমির বৈশিষ্ট্যগুলো কী কী। আচ্ছা, এবারে আমরা যাব ভূমি সম্পর্কিত যে কথাবার্তাগুলো আমরা বললাম সেখান থেকে ছোট্ট লাইনে আমরা কোটেড করব। প্রথমটি হচ্ছে কি, ভূমি হচ্ছে প্রকৃতির দান। ভূমি হচ্ছে একটা প্রকৃতির দান, সেটা আমরা জানলাম যে ভূমি আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা অবারিত করে দিয়েছে, অসীম করে দিয়েছে, যার কোনো সীমাবদ্ধতা রাখেনি। আমরা যেভাবে ইচ্ছা আমরা ভূমিকে কী করতে পারছি, ইউজ করতে পারছি। এরপরে ভূমি হচ্ছে প্রকৃতির সবচেয়ে একটা আদিমতম উপাদান, বা এটা একটা অক্ষয় উপাদান। ঠিক আছে, ভূমির সব থেকে একটা আদিমতম উপাদান। অক্ষয় উপাদানটা আসলে ভূমির অবশ্যই অক্ষয়তা আছে, সো যদি এটা বলা উচিত না, তারপর ভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা রাখি যে ভূমি হচ্ছে একটা অক্ষয় উপাদান, বা অক্ষয় না বলে আমরা এটাকে অবিনশ্বর বলতে পারি। ঠিক আছে, অবিনশ্বর উপাদান। এরপরে আসো, ভূমির যোগান কিন্তু সীমাবদ্ধ। কেন সীমাবদ্ধ? কারণ ভূমি প্রথমে পৃথিবীর সূচনা লগ্ন থেকে ভূমি ঠিক যতটুক ছিল, আজকে রাইট নাও তুমি যেখানে আছো, যে তোমার হচ্ছে যুগে আছো, সে যুগ পর্যন্ত কিন্তু ভূমি ততটুকুই আছে। তুমি কিন্তু ভূমি এক চুল পরিমাণও কি করতে পারো নাই, বৃদ্ধি করতে পারো নাই। বাট হ্যাঁ, এমন হয়েছে যে ভূমি হচ্ছে তোমার ভূমি ধস বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমি ক্ষয় হয়েছে, বাট কিন্তু তার কিন্তু পরিমাণটা কমে যায়নি। তার মানে সেই জন্য আমরা বলি যে ভূমির যে যোগানটা সেটা সীমাবদ্ধ। কখনোই আমরা ভূমিকে কি করতে পারবো না, পরিমাণটা বৃদ্ধি করতে পারবো না। সৃষ্টিকর্তা যতটুকু আমাদের জন্য দিয়েছে ঠিক ততটুকুই আমাদের ব্যবহার করতে হবে, এর কমও করতে পারবো না, এর বেশিও করতে পারবো না, আমাদের স্থায়ী থাকতে হবে এর মাঝে। এরপরে ভূমি হচ্ছে চিরস্থায়ী। ভূমি একটা চিরস্থায়ী সম্পদ এবং হস্তান্তর অযোগ্য। হ্যাঁ, আমরা জানি ভূমি একটা চিরস্থায়ী, যা কখনো অস্থায়ী হতে পারে না, এবং ভূমির যে হস্তান্তর যোগ্যতা আমরা জানি নেই। কারণ তুমি ভূমি কী করবো, আমরা নর্মালি জানি যখন আমি একজন মানুষের কাছ থেকে ভূমি ক্রয় করি, আমরা শুধুমাত্র তার মালিকানাটা ক্রয় করি। আমরা কিন্তু এমন না যে আমি আজকে ঢাকায় একটা জমি ক্রয় করলাম, সেটা আমি পরবর্তীতে যখন আমি বাসা চেঞ্জ করবো বা জায়গা চেঞ্জ করবো, এই জমিতে তুলে নিয়ে যে আমি আবার আমার যেখানে বাসা নিয়েছি সেখানে স্থাপন করবো, এমন হয় না? এমন হয় না। সো ভূমি হস্তান্তর অযোগ্য, শুধুমাত্র ভূমির মালিকানা ক্রয় করা যায়। সো এইসব বৈশিষ্ট্য হচ্ছে ভূমির। একটা হচ্ছে ভূমি প্রকৃতির দান, ভূমি প্রকৃতির সবচেয়ে আদিমতম উপাদান বা অবিনশ্বর উপাদান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি চিরস্থায়ী এবং হস্তান্তর অযোগ্য। আশা করছি এই বিষয়গুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এবার আসি ভূমির বৈশিষ্ট্য। ভূমির বৈশিষ্ট্য তো আমরা যদি একটু আগে দেখলাম, তারপর আবার দেখছি নতুন করে। ভূমির বৈশিষ্ট্য হচ্ছে ভূমি প্রকৃতির দান, যেটা আমরা কি করলাম, আলোচনা থেকে পেয়েছি যে ভূমি প্রকৃতির দান আল্লাহ তাআলা আমাদের জন্য বা সৃষ্টিকর্তা আমাদের জন্য এটা অনেক সুন্দর করে উপহার দিয়েছেন আমাদেরকে, যেটা মানুষ ব্যবহার করে সব কিছুই কাজ চালাচ্ছে। আচ্ছা, এরপরে দেখ উৎপাদন ব্যয় নেই। ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। কেন উৎপাদন ব্যয় নেই? কারণ আমরা জানি ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ বলতে কি বুঝাইলাম, যে ভূমির যোগান সীমাবদ্ধ মানে ভূমি যতটুকু পূর্বে ছিল, আজকেও আছে, ভবিষ্যতে থাকবে। এটা কখনো কি করা যায় না, উৎপাদন করা সম্ভব না। যেহেতু আমরা ভূমিটা উৎপাদন করতে পারি না, তো তার কোনো উৎপাদন ব্যয় থাকতে পারে না। এই জন্য আমরা বলি যে ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। এরপরে সীমিত যোগান, মানে আজকে যতটুকু আছে ভবিষ্যৎ ততটুকু থাকবে, কখনো এটা বাড়বেও না কমবেও না। এরপরে স্থানান্তরযোগ্য না বা হস্তান্তরযোগ্য না। ভূমির মালিকানা আমরা ক্রয় করি, কখনো এই ভূমিকে হস্তান্তরযোগ্য করতে পারি না। যেটা একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে তুমি যদি ঢাকায় জমি ক্রয় করো, সেটাকে পরবর্তী
পরবর্তীতে তুমি যদি বাসা চেঞ্জ করে ধরো তোমার গ্রামের বাসায় চলে গেছো, এই জায়গার জমি তুমি ওখানে কখনো নিয়ে যেতে পারবে না, যে জায়গার জমি সেখানে তোমাকে রেখে যেতে হবে, শুধু মালিকানার সাথে করে তুমি নিয়ে যেতে পারবা। এরপরে হচ্ছে ভূমি হচ্ছে আদিম এবং অক্ষয় উপাদান, বা ভূমি আদিম হচ্ছে একটা অবিনশ্বর উপাদান। আমরা জানি যে আলোচনা থেকে জানতে পারলাম যে ভূমি হচ্ছে পৃথিবীর সবথেকে হচ্ছে আদিমতম উপাদান। এরপর হচ্ছে গুণগত ভিন্নতা। হ্যাঁ, ভূমির একটা গুণগত ভিন্নতা আছে। গুণগত ভিন্নতা মানে আমরা জানি যে ভূমি বিভিন্ন ধরনের হতে পারে, দোআঁশ হতে পারে, এঁটেল হতে পারে, বেলে হতে পারে। সো এই যে গুণগত ভিন্নতা আছে, দোআঁশ মাটিতে একটা জিনিস হয়তো বা ভালো চাষ হতে পারে, সেই জিনিসটা এঁটেল মাটিতে নাও হতে পারে, বেলে মাটিতে নাও হতে পারে। সেই জন্য আমরা দেখতে পারি যে রাজশাহীতে আমের ফলন প্রচুর হলেও অন্যান্য জায়গায় কিন্তু সেরকম আমের ফলন হয় না। সো এই জন্যই আমরা বলবো যে ভূমিরও কি আছে, একটা গুণগত ভিন্নতা আছে। এই গুণগত ভিন্নতার কারণে প্রত্যেকটি জায়গায় তার নিজস্ব কিছু ভ্যালু রাখে, যে আমার এই মাটিতে এই ফসল উৎপাদন কোনো ভালো হবে, যেটা পৃথিবীর কোথাও হবে না, বা অন্যান্য দেশের বা অন্যান্য জায়গার কোথাও সেটা হবে না। আমি যেটা উদাহরণ দিলাম রাজশাহীর কথা, যে রাজশাহীতে প্রচুর পরিমাণে আম উৎপাদন করা হয়, যেটা আমাদের বাংলাদেশে অন্যান্য কোনো জেলায় উৎপাদন হয় না, কারণ সেখানে আম উৎপাদনজনিতের মাটিটা বা মাটির গুণগত যে বৈশিষ্ট্য আছে সেটা পারফেক্ট, সেজন্য সেখানে আমাদের কি হয়, প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়। এবং রাজশাহী কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত। সো এই হচ্ছে আমাদের ভূমির বৈশিষ্ট্য। একটা হচ্ছে প্রকৃতির দান, উৎপাদন ব্যয় নেই, সীমিত যোগান, হস্তান্তরযোগ্য নয়, আদিম এবং অক্ষয়, এবং গুণগত তার ভিন্নতাও আছে। এরপর আমরা দেখছি ভূমির গুরুত্ব। আচ্ছা, ভূমির গুরুত্ব, ভূমি কেন লাগবে আমাদের? ভূমির গুরুত্ব অপরিসীম, আমরা বলে বোঝাতে পারবো না যে মানব জীবনে ভূমির কতটা গুরুত্ব আছে। ঠিক আছে, তারপর আমরা দেখছি ভূমির কী কী গুরুত্ব আছে। প্রথমত আমরা জানি ভূমি হচ্ছে কি, একটা হচ্ছে আদি এবং হচ্ছে মৌলিক উপাদান। কেন মৌলিক উপাদান বলি? কারণ ওই যে বলেছি, তোমরা যে কোনো কাজই করতে যাও না কেন সেখানে তোমার ভূমি লাগবে, এটা মাস্ট লাগবে। সো এই জন্য আমরা বলি ভূমি হচ্ছে আদি এবং মৌলিক উপাদান, বা রুট যে এলিমেন্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে আমাদের ভূমি বা ল্যান্ড। আচ্ছা, এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নয়ন। তুমি ধরো ব্যবসা বাণিজ্য করতে চাও, এখন ব্যবসা বাণিজ্য করতে হলে প্রথম যে কাজটা তোমার কারখানা স্থাপন, সেটা তুমি কোথায় করবে? ভূমিতে করবে। সো এই ভূমি ছাড়াও তুমি কখনো এই ব্যবসা বাণিজ্য উন্নয়ন করতে পারবে না। কাঁচামালের যোগানদাতা, তুমি এই যে ব্যবসা বাণিজ্য করছো সেখানে অবশ্যই তোমার কি পণ্য উৎপাদন বা পণ্য বিক্রয় যাই করো না কেন সেখানে তোমার কাঁচামাল লাগবে বা পণ্য লাগবে। তুমি যদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হও, সেই কাঁচামালটা তোমরা কোথা থেকে আসবে? এই ভূমি থেকেই তো আসবে। ভূমিতে চাষাবাদ হবে, সেখান থেকে সেটা কি হবে, তোমার কাঁচামাল হিসেবে একটা প্রতিষ্ঠান সরবরাহ করা হবে। অথবা তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে কি করবা, শুধুমাত্র সেল দিবা, ঠিক আছে, তুমি সেল দিচ্ছ, তুমি তো একটা উৎপাদিত পণ্য সেল দিচ্ছ, সেই উৎপাদিত পণ্য কোথা থেকে আসছে? অবশ্যই সেই ভূমি থেকেই আসছে। তুমি যেভাবেই বলো না কেন, ভূমির যে তোমার গুরুত্বটা সেটা কিন্তু অপরিসীম। এরপর হচ্ছে নিরাপদ আশ্রয়। ঠিক আছে, তুমি তোমার লাইফে কে না সিকিউরিটি চায়? তাহলে তুমি যদি তোমার লাইফে সিকিউরিটি চাও বা একটা সিকিউর লাইফ লিড করতে চাও, অবশ্যই তার জন্য তোমার একটা আবাসন স্থান থাকতে হবে। সো এই আবাসন স্থানটা তোমার কী করা দরকার? ভূমিতে স্থাপন করা উচিত, বা এছাড়া কোনো তো উপায় নেই। তুমি কি আকাশে কি বাড়ি স্থাপন করতে পারবা? তুমি কি তোমার হচ্ছে জমি ছাড়া, বা তুমি এরকম হয়তো মানে কখনো হয় যে তুমি সাগরেই শুধুমাত্র মানুষ বসবাস করে? এরকম হয় না। সাগরের তলদেশে কোনো মাটি নেই, আছে, কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাহিরে বা সেখানে বাড়ি স্থাপন করা কিন্তু কোনো অনেক কঠিন একটা কাজ। সো নর্মালি এটা মানুষ চিন্তাও করে না। মানুষ চিন্তা করে ভূমি আছে, আমরা ভূমির উপরে কী করব, জমি এই ব্যবহার করে আমরা ঘর বাড়ি নির্মাণ করবো, শিল্প কারখানা নির্মাণ করবো, অফিস নির্মাণ করবো, এগুলো করবো। সো আমাদের নিরাপদ যে আশ্রয়টা হয়, আমাদের নিরাপদ আশ্রয়ের মূল হতে আমাদের হচ্ছে কি, ঘর বাড়ি। সো সেই ঘর বাড়িটা আমরা কোথায় নির্মাণ করি? ভূমিতে নির্মাণ করি। আমরা যদি বলি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করি ভূমিতে। আমরা যদি শিল্প কারখানার কথা বলি, আমরা সেটাও নির্মাণ করি কোথায়? এই ভূমির ওপরেই। ওয়েল, এরপরে আসো জীবনযাত্রার মান উন্নয়ন। সো ভূমির জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমির কারণে আমরা জানলাম ভূমির গুণগত কিছু বৈশিষ্ট্য আছে, যে গুণগত বৈশিষ্ট্যের কারণে এক এক ধরনের জায়গায় এক এক ধরনের মান দেয়। এর ফলে আমাদের কি হয়? জীবনযাত্রার মানটাও উন্নত হয় ভূমির গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। উৎপাদনের মূল ভিত্তি, তুমি যাই কিছু উৎপাদন করো না কেন তোমার ভূমি লাগবে, কারণ তুমি এই জমিটা ব্যবহার করতে তুমি যা উৎপাদন করতে চাচ্ছ সেটা উৎপাদন করবা, বা সেটার কাঁচামালটা তুমি উৎপাদন করবা। সো সেজন্য আমরা বললাম যে এক কথায় যে ভূমির গুরুত্ব মানব জীবনে অপরিসীম, যা কখনো সীমা আমরা তুলনা করতে পারবো না, যে গণনা করতে পারবো না যে আমাদের জীবনে ভূমির গুরুত্ব কতটুকু আছে। সো এটা একটু মাথায় রাখবো, ভূমির গুরুত্বগুলো: আদিম এবং মৌলিক উপাদান, ব্যবসা বাণিজ্য উন্নয়ন, কাঁচামালের যোগানদাতা, নিরাপদ আশ্রয়, জীবনযাত্রার মান উন্নয়ন, উৎপাদনের মূল ভিত্তি। এগুলো হচ্ছে আমাদের ভূমির গুরুত্ব। এবার আমরা দেখব হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক। ভূমির যে একটা উৎপাদন ক্ষমতা আছে সেটা কিভাবে আমরা বুঝবো যে এই ভূমিটির একটা উৎপাদন ক্ষমতা আছে, সেটা নির্ধারক সম্ভব উপাদানগুলো আমরা দেখব। ভূমির প্রকৃতি, ভূমিটা কোন প্রকৃতির? ভূমিটা দোআঁশ, এঁটেল নাকি বেলে?
যদি হয় তাহলে ওই এঁটেল দোআঁশ এবং মাটিতে কোন ধরনের ফসল উৎপাদন হবে সেটা আমাকে তখন সেখানে কি করতে হবে, চাষাবাদ করতে হবে। এখন আমি যদি ধরলাম আমি জানি না তোমার হচ্ছে দোআঁশ মাটিতে কী ধরনের ফসল উৎপাদন হয়, আমি ধরলাম যে দোআঁশ মাটিতে খুব প্রচুর পরিমাণে আম উৎপাদন করা হয়, তাহলে তুমি যদি সেখানে আম না করে তুমি যদি সেখানে লিচু দাও তাহলে কখনোই সেখানে হবে না। সো নর্মালি আমাদের সেখানে কি করতে হবে, ওই দোআঁশ মাটিতেই আমার হচ্ছে আমের চারা রোপণ করতে হবে, লিচু চারা রোপণ করলে হবে না। তো সেই জন্য আমরা বলি যে ভূমি প্রকৃতি সেখানে জানতে হবে যে ভূমিটা কোন প্রকৃতির, দোআঁশ প্রকৃতির, এঁটেল নাকি বেলে। যদি আমরা এটা নির্ধারণ করতে পারি তাহলে সেখানে আমাকে বের করতে হবে সেই মাটিতে কোন ধরনের ফসল, কোন ধরনের আমাদের গাছগাছালি ভালো ফলন দেবে যদি রোপণ করি, সেটা আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপর হচ্ছে ভূমির অবস্থান। ভূমির অবস্থানটা কোথায়, এটা কি কোনো গ্রাম অঞ্চলে, তারপর হচ্ছে এটা কি কোনো শহর অঞ্চলে, একে আমরা নির্ধারণ করতে হবে। কারণ তুমি যদি চিন্তা করো, দেখো শহর অঞ্চলের পাশে যে জমিগুলো আছে সেগুলো যে পরিমাণ উৎপাদন হয় তার থেকে কিন্তু গ্রাম অঞ্চলের জমিগুলোতে অনেক ভালো উৎপাদন হয়। কেন? কারণ হচ্ছে শহর অঞ্চলের জমিগুলোতে অনেক ধরনের তোমার আবর্জনা, কংক্রিটের তোমার হচ্ছে অবশিষ্ট অংশ, এগুলো যে ভূমির যে উর্বরতা সেটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা সেখানে কি করতে পারি না, খুব সহজে একটা ভালো পরিমাণ পণ্য বা চারা গাছ রোপণ করলে সেটা দেখে বাড়তি ফলন দিতে পারে না বা ফলনই হয় না, এরকম দেখা যায়। সো সেই জন্য আমাদের ভূমির অবস্থানটাও নির্ধারণ করতে হবে যে ভূমির অবস্থানে কোন জায়গায়, শহর অঞ্চলে নাকি তোমার গ্রাম অঞ্চলে, সেটা আমাকে নির্ধারক হিসেবে রাখতে হবে। এরপরে জলবায়ু, যে ভূমি, আমাকে ভূমির প্রকৃতি, ভূমির অবস্থান জানলেই হবে না, আমাকে তার পাশাপাশি জলবায়ুটাও জানতে হবে যে ওই ভূমির উপর জলবায়ুর প্রভাবটা কী, তো এটাও একটা নির্ধারক হিসেবে কাজ করছে। এরপরে প্রযুক্তির ব্যবহার, অবশ্যই আমরা ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণ করব, সেটা বা প্রধান নির্ধারক যদি বলি সেটা হচ্ছে আমাদের প্রযুক্তির ব্যবহার, যে আমরা ওই জমিতে প্রযুক্তির ব্যবহার করতে পারবো কি না, বা ওই জমিতে আমরা প্রযুক্তি ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো কিনা। তো এটা হচ্ছে আমাদের নির্ধারক হিসেবে কাজ করবে। তার মানে তোমাদের ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ জানতে চাইলে কোনগুলো বা ব্যাখ্যা করতে বলে তোমরা নর্মালি এই চারটে দিয়ে করে দিতে পারো, যে আমাদের জানতে হবে ভূমির প্রকৃতি, এটি হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার নির্দেশক বা নির্ধারক, এরপরে ভূমির অবস্থান, এটিও নির্দেশক বা নির্ধারক, তারপরে জলবায়ু, এটি নির্দেশক বা নির্ধারক, এবং অবশিষ্ট হচ্ছে আমাদের প্রযুক্তির ব্যবহার। তো আশা করি বুঝতে পেরেছ। এবার আসি শ্রম। তাহলে ভূমি সম্পর্কিত আমাদের আলোচনা শেষ। এবার দ্বিতীয় যে উপাদান শ্রম, সেটা সম্পর্কে আমরা যাব। শ্রম আমরা জানি কি, যে শ্রম হচ্ছে একটা পণ্য বা সেবা উৎপাদন ক্ষেত্রে মানুষের যে তোমার মানসিক বা শারীরিক যে কর্মপ্রচেষ্টা, সেটাকে আমরা শ্রম বলি। কিন্তু আবার অর্থনীতিতে এটাকে আমরা ভিন্নভাবে বলেছিলাম যে তার পিছনে যদি আমার অর্থ উপার্জন বা মুনাফা উপার্জন বা অর্জনের একটা প্রয়াস না থাকে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো না, আমরা শ্রম বলতে পারবো না। আচ্ছা আসি, শ্রম বলতে মানুষের দৈহিক এবং শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে মানুষের ওইসব শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। অর্থাৎ যে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় না তা কখনোই শ্রম হিসেবে বিবেচিত হতে পারে না। কোনো ধরনের অর্থ উপার্জনের লক্ষ্য বা উদ্দেশ্য না থাকলে তাকে আমরা কি বলবো না, শ্রম বলবো না। আবার কেউ যদি শুধু নিজের ব্যক্তিগত সন্তুষ্টি এবং তৃপ্তি লাভের জন্য পরিশ্রম করে, তাহলে তাকে শ্রম হিসেবে আমরা বিবেচনা করব না। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা একটু ক্লিয়ার করছি। দেখো, মিস রুমার ওজন স্বাভাবিকের তুলনায় 5 কেজি বেশি। তার মিস রুমার ওজন কত, স্বাভাবিক যেটুকু থাকা উচিত তার থেকে সে 5 কেজি বেশি ওজন বহন করছে। তাই তিনি ওজন নিয়ন্ত্রণের জন্য পরিশ্রম করেন, তখন তাকে কিন্তু আমরা শ্রম বলতে পারবো না, কারণ তিনি শুধুমাত্র নিজের তৃপ্তি বা নিজের যে ওজনটা বাড়তি ছিল সেটা কমানোর জন্যই শ্রমটা করছে, তার পিছনে কিন্তু কোনো মুনাফা অর্জনের প্রয়াস নেই। সেজন্য আমরা এটাকে কি বলবো না, শ্রম বলবো না। অনুরূপভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, যে মিস ফারজানা নিজের সন্তুষ্টি লাভের জন্য বাগান করার লক্ষ্যে প্রচুর পরিমাণ শ্রম দেন, তবে তা শ্রম হিসেবে বিবেচিত হবে না। কেন? কারণ তার পেছনে কোনো মুনাফা অর্জনের প্রয়াস নেই। কিন্তু হ্যাঁ, যদি তার বাগান করার পেছনে অর্থ উপার্জনের বিষয়টি থাকে জড়িত, তবে তখনই আমরা তাকে কি বলবো, শ্রম হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা দুটো উদাহরণ থেকে বুঝতে পারলাম যে তখনই আমরা শ্রম বলবো যখনই সেখানে মুনাফা অর্জনের প্রয়াস থাকবে, এর কথার বাইরে আর কোনো শ্রম আমরা নির্ধারিত করতে পারবো না। যেখানে কোনো মুনাফা অর্জনের প্রয়াস নেই সেটা কখনোই শ্রম হতে পারে না। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। সো দেখি এই যে আমরা ধারণা এখানে পেলাম, সেই ধারণা থেকে আমরা কিছু লাইন কোটেড করতে পারি কিনা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে শ্রম হচ্ছে একটি জীবন্ত উপাদান। শ্রমকে কেন জীবন্ত উপাদান বলা হয়? তোমরা অবশ্যই জেনে থাকবে যে শ্রম এবং শ্রমিক এই দুজনের মাঝে সম্পর্কটা অবিচ্ছেদ্য। শ্রম যেখানে সেখানে শ্রমিকও লাগবে। এমন না যে আমি শ্রম কিনে চলে গেলাম, শ্রমিক যেখানকার মানুষ সেখানে আছে, এমন না। শ্রম যেখানে শ্রমিক সেখানে, শ্রমিক যেখানে শ্রম সেখানে, কখনো এই দুজন ব্যক্তিকে আমরা আলাদা করতে পারবো না। ঠিক আছে, এই দুটো জিনিসকে আমরা কি করতে পারবো না, ডিভাইড করতে পারবো না। তুমি যদি শ্রম চাও, তোমাকে যদি শ্রম দিতে হয়, তুমি যদি তার বিপক্ষে মুনাফা শ্রম দিয়ে অর্জন করতে চাও, অবশ্যই তোমাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে, তোমাকে জীবন্ত উপস্থিত হয়ে সেখানে কি করতে হবে, শ্রম দিতে হবে, এবং তার বিপক্ষে তুমি তখন কি পাবা, মুনাফা পাবা বা অর্থ পাবা। এজন্য আমরা শ্রম হচ্ছে একটি জীবন্ত উপাদান বলে থাকি। শ্রম হলো শ্রমিক শারীরিক এবং মানসিক হচ্ছে একটা
কর্ম প্রচেষ্টা, যে প্রচেষ্টার মাধ্যমে সে কী করে, মুনাফা অর্জন করে বা অর্থ উপার্জন করে। শ্রম এবং শ্রমিক সম্পর্ক অবিচ্ছিন্ন বা অবিচ্ছেদ্য, কখনোই শ্রম এবং শ্রমিক আলাদা করা যায় না। শ্রম যেখানে শ্রমিক সেখানে, শ্রমিক সেখানে শ্রম যেখানে, ঠিক আছে। এরপরে আসো, শ্রমের আর্থিক বিনিময় মূল্য থাকবে। শ্রম উৎপাদনের একটি গতিশীল উপাদান। তাহলে এখানে দেখো শ্রমের একটা আর্থিক বিনিময় মূল্য থাকবে, যেটা আমরা বললাম যে শ্রমিক এবং শ্রমের সম্পর্ক অবিচ্ছেদ্য। যখন মানুষের শ্রমের দরকার হবে বা শ্রমিকের দরকার হবে, তখন শ্রমিক সেখানে থাকবে, শ্রম সেখানে থাকবে। এর বিপক্ষে সে কীভাবে অর্থ উপার্জন করার জন্য তো সে যাচ্ছে, সেই জন্য তার একটা আর্থিক বিনিময় মূল্য থাকবে। অর্থাৎ শ্রমের একটা কী থাকতে হবে, অর্থের বিনিময় মূল্য থাকতে হবে। এবং এটা মনে রাখবে, শ্রম হচ্ছে সবচেয়ে গতিশীল উপাদান। অর্থাৎ আমাদের যে উৎপাদন উপাদান চারটি আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি উপাদানের মধ্যে সবথেকে গতিশীল উপাদান হচ্ছে আমাদের শ্রম, বা শ্রমকে সবথেকে গতিশীল উপাদান বলা হয়। এই এমসিকিউ কিন্তু এটা পরীক্ষা আসে বারবার লাইনটি থেকে, যে নিচের কোনটি সবচেয়ে গতিশীল উপাদান, আমরা তখন অ্যান্সার করব বা অ্যান্সারটা বেছে নেব হচ্ছে তোমার শ্রম। কারণ আমরা জানি চারটি উপাদানের মধ্যে শ্রমটাই হচ্ছে সবচেয়ে বেশি গতিশীল উপাদান। অলডান, এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে শ্রমের বৈশিষ্ট্যতে আসি। শ্রম হচ্ছে একটা মানবিক উপাদান। কেন শ্রমকে মানবিক উপাদান বলা হয়? কারণ শ্রমটা কার মাধ্যমে সম্পন্ন করা হয়? মানব সম্পদের মাধ্যমে সম্পন্ন করা হয়। সেজন্য শ্রমিক হচ্ছে একটা মানবিক উপাদান। অধিক ধ্বংসশীল উপাদান। শ্রমিককে কেন বা শ্রমকে কেন অধিক ধ্বংসশীল উপাদান বলা হয়? দেখো, আমি যদি তোমাকে বলি, আমি তোমাকে বললাম যে শ্রম, আমি তোমার কাছ থেকে শ্রম নিব, তার বিপক্ষে তোমাকে কি দিব? আমি টাকা দিব। এখন তুমি এমন করলা যে না, আমার টাকার অর্থ নয়, আমি গেলাম না এখানে, কিন্তু আমার তো শ্রমের প্রয়োজন, সো আমি গেলাম না, বা হচ্ছে তুমি টাকা নেওয়ার পরে শ্রম দিতে গেলে না, তো ওই সময়টা তোমার নষ্ট হয়ে যাবে। তো ওই সময়টা নষ্ট হওয়া মানেই তোমার কি, ওটা ধ্বংসশীল উপাদানে রূপান্তরিত হয়ে যাবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরো মিস্টার এ এবং মিস্টার বি, মিস্টার এ হচ্ছে একজন শ্রমিক, মিস্টার বি হচ্ছে একজন শ্রম মানে গ্রাহক, তার শ্রমের দরকার। এখন সে তাকে পেইডও করে দিয়েছে যে তুমি আমাকে শ্রম দিবা, কিন্তু সে গেল না। তার জন্য এ যে দিনটা কাজ করতে গেল না, সেই দিনটা তার জন্য ধ্বংসশীল উপাদান হিসেবে বিবেচিত হবে, কারণ সে অলরেডি পেইড টাকা নিয়েছে কিন্তু সে কাজ করে দেয়নি, শ্রম দেয়নি। এই জন্যই বলি আমরা শ্রম হচ্ছে অধিক ধ্বংসশীল উপাদান যদি শ্রমিক কাজ না করে দেয়। এরপরে শ্রমিক এবং শ্রম এই দুটোকে কখনোই আমরা কি করতে পারবো না, বিচ্ছিন্ন করতে পারবো না। অর্থাৎ এদের সম্পর্ক সবসময় অবিচ্ছেদ্য অবস্থায় থাকছে। দর কষাকষি ক্ষমতা কম। বাজারে যে দরে শ্রম মানুষ নিয়ে থাকে বা দিয়ে থাকে, সেই দরে আমাকে কি করতে হয়, শ্রমিককে তা পারিশ্রমিক দিতে হয়। এটা নিয়ে কখনো দর কষাকষি করা যায় না। সেই জন্য আমরা বলি যে শ্রমের যে দর কষাকষি, সেই ক্ষমতাটা অনেক কম। মালিকানা হস্তান্তরযোগ্য না। শ্রম এবং শ্রমিকের মধ্যে আমরা যেহেতু দেখছি সম্পর্ক অবিচ্ছেদ্য, সেজন্য শ্রমের মালিকানা হস্তান্তরযোগ্য না। তুমি এমন করতে পারবে না যে মিস্টার এ, হ্যাঁ তুমি একজন শ্রমিক দাতা, ঠিক আছে, আমি তোমার কাছে শ্রম নিব, তুমি আমাকে জাস্ট শ্রমটুকু দাও, আমি নিয়ে চলে যাচ্ছি, এরকম না। শ্রম যেখানে, শ্রমিকও সেখানে, কারণ তাদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। সেজন্য আমরা বলছি যে শ্রমের বৈশিষ্ট্য কখনোই এমন হতে পারে না যে সেটা হস্তান্তরযোগ্য। অবশ্যই হতে হবে এভাবে যে মালিকানা কখনোই তার হস্তান্তরযোগ্য হবে না। আচ্ছা, এবার আসি, শ্রমকে সংরক্ষণ করা যায় না। আমরা একটু আগে যখন তোমার অধিক ধ্বংসশীল উপাদান আমি আখ্যায়িত করেছি, তখন যে কথাটি বলেছি, সে যদি আজকের দিনে শ্রমটা না করে, এটা হচ্ছে ধ্বংসশীল উপাদান। এই আজকের দিনে সে যে না করলো এই কাজটি, এটাকে আমি কি করতে পারবো, সংরক্ষণ করে রাখতে পারবো না? আমরা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবো না। সে কাজ না করলে ওটা ওই পর্যন্ত শেষ, ওই পর্যন্ত ধ্বংসশীল উপাদানে রূপান্তরিত হয়ে যাবে। সেটাকে সংরক্ষণ করার কোনো ক্ষমতা আমাদের নেই। সেজন্য আমরা বলি যে শ্রমকে কখনোই কি করা যায় না, সংরক্ষণ করা যায় না। ব্যক্তিগত উপস্থিতি। ব্যক্তিগত উপস্থিতি মানে যেহেতু শ্রমিক এবং শ্রমের মধ্যে সম্পর্কটা অবিচ্ছিন্ন, শ্রম যেখানে লাগবে সেখানে ব্যক্তিগতভাবে ওই শ্রমিককেও কী হতে হবে, উপস্থিত থাকতে হবে। শ্রম গতিশীল। আমরা জেনে এসেছি যে উৎপাদনের যে চারটি উপাদান আছে, তার মধ্যে শ্রম হচ্ছে সবচেয়ে গতিশীল উপাদান। লাস্ট, শ্রমের যোগান পরিবর্তনশীল। অবশ্যই শ্রমের যোগানটা পরিবর্তনশীল, যেখানে যে ধরনের যখন পাবে তখন সেই দামে সে যোগানটা দিয়ে থাকবে শ্রমে। তো অবশ্যই শ্রমের যোগানটা মাস্ট বি কী হবে, আমাদের পরিবর্তন, কখনো ফিক্সড নয়। আজকে শ্রমের দাম একটা থাকতে পারে, ভবিষ্যতে আবার বাড়তেও পারে, কমতে পারে, এই জন্য এটাকে আমরা বলি পরিবর্তনশীল। আচ্ছা, এই হচ্ছে আমাদের শ্রমের বৈশিষ্ট্য। কী কী দেখলাম? মানবিক উপাদান, অতি ধ্বংসশীল উপাদান, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, দর কষাকষি ক্ষমতা কম, মালিকানা হস্তান্তরযোগ্য নয়, শ্রমকে সংরক্ষণ করা যায় না, ব্যক্তিগত উপস্থিতি, শ্রম গতিশীল, এবং প্লাস আমরা দেখলাম শ্রমের যোগান পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনগুলো তোমরা খুব সুন্দরভাবে মাথায় রাখবে, ঠিক আছে? কারণ এখান থেকে যদি বলা হয় যে শ্রমের বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে আমাকে এখান থেকে কী করতে হবে, লাইনগুলো নিয়েই তারপরে সাবটাইটেল হিসেবে দিয়ে আমাকে সেই লাইনগুলো ব্যাখ্যা করে দিতে হবে। সেজন্য আমাদের লাইনগুলো জানা দরকার যে এই বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে। লাইনগুলো খুব ইজি। দেখো, শ্রম যখন পড়বো তখন শ্রমের সাথে যে বিষয়গুলো জড়িত সেগুলোকে আমরা শ্রমের বৈশিষ্ট্য হিসেবে দাঁড় করে দিয়েছি, এবং এটাই আমাদের করতে হয়। আচ্ছা,
এবার আসি আমরা হচ্ছে শ্রমের গুরুত্ব। আচ্ছা, শ্রমের গুরুত্ব আমরা একটু আগে দেখলাম কিসের গুরুত্ব, ভূমির গুরুত্ব। তো ভূমির গুরুত্ব যেমন মানব জীবনে অসীম, ঠিক একইভাবে শ্রমের গুরুত্বটাও কিন্তু আমাদের কম না। যেমন অর্থনৈতিক উন্নয়ন, শ্রম কেন অর্থনৈতিক উন্নয়ন হিসেবে কাজ করে? আচ্ছা, তুমি যে শ্রম দিচ্ছ এর বিনিময়ে তুমি কি উপার্জন করছো? তুমি অবশ্যই অর্থ উপার্জন করছো, বা অর্থ উপার্জনের তাগিদেই তুমি কি করছো? শ্রমটা দিচ্ছ। সো এই যে তুমি অর্থ উপার্জন করছো, এই অর্থের ফলে কি হচ্ছে? অর্থের যে উন্নয়নটা, ঠিক আছে। আমি তোমাকে বললাম এভাবে যে মিস্টার এ একজন শ্রমিক, তার ধরো হচ্ছে সঞ্চিত অর্থ আছে তোমার 10,000 টাকা। আচ্ছা, সে যদি প্রতিদিন মানুষের জমিতে বা যেখানে কারখানায় হোক, জমিতে হোক, অফিস হোক, শ্রম দিয়ে সে কী করে? অর্থ আয় করে মাসিক 3,000 টাকা, ধরো এমনি নর্মালি যদিও হয় না, 3,000 টাকা। তাহলে এই যে সে উপার্জন করছে, এটা কার সাথে যুক্ত হবে? তার যে ক্যাপিটাল ছিল সেটার সাথে যুক্ত হয়ে এখন কত হবে? 13,000 টাকা হবে। তার মানে অবশ্যই তার অর্থনৈতিক উন্নয়নটা করছে শ্রম। সেজন্য আমরা শ্রমের গুরুত্বের প্রথমটা দিয়েছি অর্থনৈতিক উন্নয়ন। এবং সে যে এই অর্থটা করছে সেটা তো কী করবে? সে অবশ্যই ব্যয় করবে। সেটা আমাদের দেশে অর্থনৈতিক পর্যায়ে তো কাজ লাগবে, তাই না? অর্থাৎ ধরো আমি তোমাকে বলি, তুমি যদি কোনো একটা মুনাফা অর্জন করো, সেই মুনাফাটা মূলত কোথায় প্রভাব ফেলবে? আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু প্রভাব ফেলবে। সেজন্য আমরা বলতে পারি যে শ্রমের গুরুত্ব হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে। আচ্ছা, এরপরে জীবনযাত্রার মান উন্নয়ন। তোমার ইনকাম যত বেশি, তোমার খরচও কিন্তু সেভাবেই হবে। একজন স্বাভাবিক জীবনযাত্রা যেমন যে মানুষটা করে, সে যেভাবে আয় করে তার জীবনযাত্রাও সেরকম। বাট যে লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়, তার আয়টাও কিন্তু সেরকম হতে হয়। সেজন্য আমরা বলছি যে জীবনযাত্রার মান উন্নয়ন আমরা কী পাই? শ্রমের গুরুত্ব হিসেবে লিখতে পারি। আচ্ছা, এরপরে জাতীয় আয় বাড়ানো। হ্যাঁ, অবশ্যই তুমি যে অর্থনৈতিক উন্নয়ন করছো, এর ফলে আমাদের দেশের যে জাতীয় আয়টা আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, এটা অনায়াসে, এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই। এরপরে সম্পদের যথাযথ ব্যবহার। শ্রমের মাধ্যমে তুমি একটা সম্পদের যথাযথ ব্যবহার করতে পারবা। শ্রম ছাড়া কখনোই আমি সম্পদের যথাযথ ব্যবহার করতে পারবো না। আমার কাছে অর্থ হচ্ছে, ঠিক আছে, শ্রম নাই, আমি কিন্তু সম্পদের যথাযথ ব্যবহার যেটা আছে সেটা করতে পারবো না। এই সম্পদের যথাযথ ব্যবহার করতে হলে অবশ্যই সেখানে আমার কী লাগবে? শ্রম লাগবে, ঠিক আছে। এরপরে আসলে সঞ্চয় সৃষ্টি। এই যে তুমি একটু আগে আমি তোমাকে উদাহরণ দিয়ে বললাম যে এই একজন শ্রমিক, সে যে শ্রমটা দিচ্ছে, এর বিনিময়ে সে কী করছে? আমাদের অর্থ উপার্জন করছে, এবং সেই টাকাটা কার সাথে যুক্ত হচ্ছে? তার মেইন যে আমাদের ব্যালেন্স আছে 10,000, তার সাথে যুক্ত হচ্ছে। তার মানে তার এখানে কী হচ্ছে? সঞ্চয়েরও কিন্তু সৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে মূলধন গঠন। সো সঞ্চয় যদি সৃষ্টি হয়, সে সঞ্চয় থেকে তো আমাদের কী হয়? মূলধন গঠন করা হয়। সো নর্মালি শ্রমের গুরুত্ব হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আমরা দেখতে পারি জীবনযাত্রার মান উন্নয়ন হয়, জাতীয় আয় বাড়ায়, সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি, সঞ্চয় সৃষ্টি, এবং সঞ্চয় সৃষ্টি মানে সেখানে আমরা কী করতে পারি? মূলধন গঠন করতে পারি, ঠিক আছে। কারণ সঞ্চয় থেকে আয়, আয়ের মাধ্যমে আমাদের কী হয়? মূলধন গঠন করা হয়। সো এই হচ্ছে আমাদের শ্রমের গুরুত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা শ্রমের প্রকারভেদ দেখব, যেখান থেকে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। সো এটাকে তোমরা ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, যে এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, মাস্ট বি তোমরা এখান থেকে প্রশ্ন পাবা, এই শ্রমের যে প্রকারভেদটা আছে সেখান থেকে। এই অধ্যায়ের মূলত টার্নিং পয়েন্ট যদি আমি বলি, বা ফোকাসিং পয়েন্ট যদি বলি, সেটাই হচ্ছে শ্রমের প্রকারভেদ। ওয়েল ডান। আসি, শ্রমের প্রকারভেদকে মূলত আমরা 4টি ভাগে আমরা কি করতে পারি? বিভক্ত করতে পারি। ওকে, বিভক্ত প্রকারভেদগুলো কী কী? প্রথমটা হচ্ছে উৎপাদনশীল শ্রম, অনুৎপাদনশীল শ্রম, শারীরিক শ্রম, মানসিক শ্রম। এটা আমরা সাধারণভাবে শ্রমের প্রকারভেদ করব। অর্থাৎ সাধারণভাবে কিভাবে? সাধারণভাবে আমরা কিন্তু সবগুলোকে কিন্তু সাধারণভাবে এবং অর্থনৈতিকভাবে দুই ভাগে বিভক্ত করেছিলাম, তাই না? যখন আমরা ভূমির সংজ্ঞা দিয়েছি, একবার সাধারণভাবে দিয়েছি, একবার আমরা অর্থনীতির ভাষায় দিয়েছি। শ্রমের যখন দিয়েছি, সাধারণ ভাষা একবার দিয়েছি, দেন অর্থনৈতিক ভাষা একবার দিয়েছি। সেম একইভাবে প্রকারভেদের ক্ষেত্রে আমরা কী করবো? সাধারণ ভাষায় ভূমির প্রকারভেদ 4 প্রকার আমরা দেখতে পারি। একটা হচ্ছে উৎপাদনশীল শ্রম, একটা হচ্ছে আমাদের অনুৎপাদনশীল শ্রম, দেন একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে আমাদের মানসিক। কিন্তু অর্থনীতিবিদ আছে যারা, তাদের দৃষ্টিকোণ থেকে আমাদের এই শ্রমের প্রকারভেদ শুধুমাত্র 2 প্রকার। একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে অনুৎপাদনশীল। অর্থাৎ এই প্রথম দুটা, তারা এই দুটাকে এদের মাঝে কি করেছে? ইনক্লুড করে দিয়েছে। সো আমরা জানবো যে সাধারণভাবে শ্রমের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে উৎপাদনশীল, একটা অনুৎপাদনশীল, একটা শারীরিক, একটা হচ্ছে মানসিক। আর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমাদের হচ্ছে 2 প্রকার, শুধুমাত্র উৎপাদনশীল, আর একটা হচ্ছে আমাদের অনুৎপাদনশীল উপাদান। তো চলো আমরা এবার এর বিস্তারিত ব্যাখ্যাগুলো একটু জেনে নেই। উৎপাদনশীল শ্রম বলতে আমরা কি বুঝি? এক কথায় উৎপাদনশীল শ্রম যদি বলি, যে শ্রমের সাহায্যে কোনো কিছু উৎপাদন করা যায় তাকে আমরা কি বলছি? উৎপাদনশীল শ্রম বলছি। তাহলে অনুৎপাদনশীল কি? যে শ্রমের মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা যায় না তাকে আমরা অনুৎপাদনশীল শ্রম বলছে। সো সেটা পরের বিষয়ে, আমরা যেহেতু পড়ছি উৎপাদনশীল শ্রম, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করছি যে শ্রমের সাহায্যে কোনো কিছু উৎপাদন করা যায় তাকে আমরা বলছি উৎপাদনশীল শ্রম। একজন শ্রমিক কৃষিক্ষেত্রে বা কারখানা নিয়োজিত থেকে কোনো কিছু
উৎপাদন করতে যে কাজ করবে, যে পরিমাণ কাজ করবে, সেই কাজটাকে আমরা বলছি উৎপাদনশীল শ্রম। কারণ যে তার কাজটার মাধ্যমে কোনো না কোনো কিছু কি হচ্ছে, আমাদের উৎপাদন হচ্ছে। যদি আমি কি বলি, এখানে যদি আমি বলি তোমার হচ্ছে শ্রমিকের ক্ষেত্রে, সে কৃষিক্ষেত্রে কাজ করলে আমরা সেখান থেকে কী পাবো, ধর হচ্ছে ধান পাবো, সেখান থেকে আমরা কি পাবো, যদি সে নার্সারি করে সেখান থেকে হয়তো গাছ পেতে পারি। তারপর এই যে এগুলো কি শুধুমাত্র কৃষি, এর বাইরে কিছু না? হ্যাঁ, আমি যদি বলি হ্যাচারি, সেটাও কিন্তু একটা কৃষিকাজের মধ্যে যায়। সেখানে কি সে প্রজনন শিল্প বা বংশ বিস্তারকরণ কাজ করছে, সো এগুলো কিসের মধ্যে, কৃষিক্ষেত্রের মধ্যে যায়। সো এইখানে যে সে পরিমাণ কাজ করবে, যে পরিমাণ কাজ করবে, সেই কাজকে আমরা বলছি উৎপাদনশীল শ্রম। এই কাজের বিপক্ষে যে শ্রমটুকু হচ্ছে, তার বিপক্ষে কিছু উৎপাদন হচ্ছে, সো এটার নামই হচ্ছে আমাদের উৎপাদনশীল শ্রম। আচ্ছা, তার উৎপাদন শ্রমের মূল কথা হচ্ছে যে আমরা একটা কোনো শ্রম দিব, সেই শ্রমের ফলে কোনো কিছু একটা উৎপাদন হবে, সেটার নামই হচ্ছে আমাদের উৎপাদনশীল শ্রম। সো এবার দেখি অনুৎপাদনশীল শ্রমটা কি। তাহলে অনুৎপাদনশীল শ্রমটা হচ্ছে উৎপাদনশীল শ্রমের বিপরীত। সেটা কি হতে পারে, যে কাজের মাধ্যমে অতিরিক্ত কোনো কিছুই উৎপাদন করা যায় না, অর্থাৎ যেটুকু উৎপাদন করা দরকার তার বাইরে কোনো কিছু উৎপাদন করা যায় না, আমরা তাকেই বলছি কি, অনুৎপাদনশীল শ্রম। এক্ষেত্রে যেসব মানুষ ব্যবসায় এবং অন্যান্য কাজে নিজেদের নিযুক্ত রাখে, তাদের কাজকে আমরা অনুৎপাদনশীল শ্রম বলি। কারণ এখানে মানুষ যারা ব্যবসা করে এবং অন্যান্য কাজে, কর্পোরেট জব বলো, ব্যাংক জব বলো, এইসব কাজের সাথে যারা নিযুক্ত থাকে, তারা কিন্তু কোনো কিছু উৎপাদন করে না, বা তাদের কাজকে আমরা উৎপাদনের সাথে তুলনা করতে পারি না, কারণ তারা কোনো উৎপাদনশীল কাজের সাথেই জড়িত না। সেজন্য তাদেরকে আমরা বলবো, তাদের শ্রমটাকে আমরা বলবো অনুৎপাদনশীল শ্রম। আচ্ছা, এই প্রসঙ্গে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং জে.এস. মিল, একটু মাথায় রাখবে, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং জে.এস. মিল বলেছেন যে শ্রম আমার বস্তুগত কোনো দ্রব্য উৎপাদন করে না, তাদেরকে আমরা কি বলবো, অনুৎপাদনশীল শ্রম বলবো। তুমি একটু খেয়াল করো, এই যারা ব্যবসায় করে, যারা ব্যাংকে জব করে, কর্পোরেটে জব করে, তারা কি কখনো তোমার বস্তুগত কোনো পণ্য উৎপাদন করে না? কখনোই কিন্তু তারা বস্তুগত কোনো পণ্য উৎপাদন করে না। সো যেহেতু তারা বস্তুগত কোনো পণ্য উৎপাদন করেই না, সো তাদের কাছ থেকে আমরা কখনোই উৎপাদন বা তাদের শ্রমটাকে আমরা কখনোই উৎপাদনশীল শ্রম বলতে পারবো না। সবসময় বলতে হবে সেই শ্রমটার নাম হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসো, বিশেষ করে আমরা কাদের কাজকে অনুৎপাদনশীল বলছি? ডাক্তার শুধু সেবা দেয়, সে কোনো পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে না। আইনজীবী, সেও সেবা দেয়, সে কোনো উৎপাদন কাজের সাথে জড়িত থাকে না। সো তাদের যে প্রভৃতি যে মানুষগুলো আছে, ডাক্তার, আইনজীবী, এই ধরনের যে পেশা মানুষগুলো আছে, তাদের শ্রমকে আমরা অনুৎপাদনশীল শ্রম হিসেবে বিবেচনা করব। কেন করব? কারণ তারা কখনো কোনো বস্তুগত কোনো দ্রব্য উৎপাদন করে না বা তার সাথে জড়িত না, তারা শুধুমাত্র মানুষকে সেবা দিয়ে থাকে। তো এই জন্যই আমরা বলি যে উৎপাদনশীল শ্রম হচ্ছে যে শ্রমের মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা সম্ভব হয়, তাকে আমরা বলছি কি, একটা উৎপাদনশীল শ্রম। বা তার বিপক্ষে যে শ্রমটা লাগছে সেটা নামে আমরা দিচ্ছি উৎপাদনশীল শ্রম। আর যে শ্রমের মাধ্যমে বা যে কাজের মাধ্যমে কোনো অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করা যায় না, তার বিপক্ষে যে শ্রমটা লাগে, সেটাকে আমরা বলছি অনুৎপাদনশীল শ্রম। তাহলে ডিফারেন্সটা আসলে বুঝতে পারছে, একটা করলে আর একটা না করলে। করলে সেটা উৎপাদনশীল, না করলে সেটা হচ্ছে আমাদের অনুৎপাদনশীল। ওয়েল ডান। এবার এসে আমরা শারীরিক শ্রম। তাহলে আমরা সাধারণ ভাষায় দেখেছিলাম কত প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে অনুৎপাদনশীল, আর একটা হচ্ছে কি শারীরিক পরিশ্রম, এবং লাস্টে একটা হচ্ছে সেটার নাম হচ্ছে মানসিক। তো আমরা 3য় নাম্বার ধাপ পড়ছি শারীরিক শ্রম। শারীরিক শ্রমটা কি? কোনো ব্যক্তির কায়িক শ্রমকে মূলত আমরা কি বলছি, শারীরিক শ্রম বলছি। একজন ব্যক্তি যে কায়িক শ্রমটা করে, সেই শ্রমের নামটা আমরা দিচ্ছি কি শ্রম, শারীরিক শ্রম। যে কোনো ব্যক্তি শুধু কায়িক শ্রম বা শারীরিক শ্রম ব্যবহার করে কোনো কাজ যথাযথভাবে করা যায় না। আমরা আবার বলছি যে কোনো ব্যক্তির শুধুমাত্র কায়িক শ্রম বা শারীরিক শ্রম ব্যবহার করে কোনো কাজ যথাযথভাবে কি করা যায় না, আমাদের করা যায় না। এক্ষেত্রে কিছুটা বুদ্ধিবৃত্তি বা মানসিক শ্রমের প্রয়োজন হয়। আমরা যখন একটা কাজ করবো, সেখানে কি শুধুমাত্র আমাদের শারীরিক বা কায়িক শ্রমই লাগে? সেখানে কি বুদ্ধিদীপ্ত বা মানসিক কোনো কাজ লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগে। বা মানসিক কি কোনো শ্রম লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগে। কারণ শুধুমাত্র আমাদের কায়িক বা দৈহিক বা শ্রম দিয়ে কখনোই কোনো কিছু আমরা সহজভাবে সুন্দরভাবে কি করতে পারবো না, আমরা উৎপাদন করতে পারবো না। সেখানে অবশ্যই কি থাকতে হবে, আমাদের কায়িক শ্রমও থাকতে হবে এবং সেখানে আমাদের মানসিক শ্রমও থাকতে হবে। হ্যাঁ, এটা বলতে পারো যে সেখানে হয়তো বা কোনো কাজে কায়িক শ্রমটা বেশি লাগে, কোনো ক্ষেত্রে আমাদের মানসিক শ্রমটা বেশি লাগে, কম বেশি হতে পারে, বাট দুটাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে হোক না কেন আমাদের লেগে যাবে। সেজন্যই বলা হয় যে কোনো ব্যক্তির শুধুমাত্র কায়িক শ্রম বা শারীরিক শ্রম ব্যবহার করে কোনো কাজ যথাযথভাবে করা যায় না। এক্ষেত্রে কিছুটা বুদ্ধিভিত্তিক বা মানসিক শ্রমেরও আমাদের প্রয়োজন পড়ে। যেমন আমরা যে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করি। একজন জেলে যে শ্রম দিয়ে মাছ ধরে, সেখানে অবশ্যই শারীরিক শ্রমের পাশাপাশি মানসিক শ্রমও জড়িয়ে আছে। তুমি একটু চিন্তা করো, সে যেখানে কি করবে, মাছ ধরতে যাবে,
কিভাবে এবং কোথায় জাল ফেললে সে বেশি মাছ সংগ্রহ করবে বা করা যেতে পারে সে বিষয়ে একজন জেলেকে অবশ্যই কী করতে হবে, ভাবতে হবে। এই যে সে ভাবছে যে কোথায় জাল ফেললে আমি খুব বেশি পরিমাণে মাছ সংগ্রহ করতে পারবো, এটা তার কি মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত। এবং সর্বপ্রতি এক্ষেত্রে মানুষের শ্রমের যে আমাদের শারীরিক শ্রমটা আমরা দেখতে পারি নর্মালি বেশি, অর্থাৎ সে জাস্ট চিন্তা করছে আমরা কোথায় জালটা ফেলে মাছটা কী করতে পারবো, বেশি সংগ্রহ করতে পারবো। বাট জালটা যে ফেলা, সেটা যে তোলা, সেখান থেকে মাছটা সংগ্রহ, তো এটা হচ্ছে আমাদের কায়িক শ্রমের সাথে যাবে। এবং মানুষের যেটুকু শ্রম সে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি শ্রম দিচ্ছে সে কায়িক। তার মানে একজন জেলের ক্ষেত্রে আমাদের দেখতে পেলাম যে অবশ্যই তার ক্ষেত্রে মানসিক এবং কায়িক দুটাই লাগছে, বাট বেশি লাগছে কায়িক শ্রম আর হচ্ছে কম লাগছে মানসিক শ্রম। তাহলে এই হচ্ছে আমাদের শারীরিক শ্রমের সবগুলো বিষয়াবলী। তাহলে আমি যদি আবার একটু বলি, তাহলে সেটা হচ্ছে শারীরিক শ্রম বলতে বোঝানো হয় কোনো ব্যক্তির কায়িক শ্রমকে, ঠিক আছে। কায়িক শ্রম বা দৈহিক শ্রমকে আমরা কি বলছি, শারীরিক শ্রম বলছি। যে কোনো ব্যক্তির শুধুমাত্র কায়িক শ্রম বা দৈহিক শ্রম দিয়ে কি করা যায় না, কোনো কাজ যথাযথভাবে করা সম্ভব হয় না, পাশাপাশি লাগে হচ্ছে মানসিক শ্রম। যেমন আমরা উদাহরণটা দেখলাম যে একজন জেলে সে কি করছে, তার অবশ্যই শারীরিক শ্রমটা বেশি মানসিক শ্রমের থেকে। মানসিক শ্রমটা তাদের কি, সেটা হচ্ছে কোথায় জাল ফেললে আমি খুব বেশি পরিমাণ মাছ সংগ্রহ করতে পারবো, সে জায়গাটা নির্ধারণ করতে হবে, দেন তারপরে সেখানে আমরা জাল ফেলবো, জালটা উত্তোলন করব, মাছটা সেখান থেকে কালেক্ট করে ফেলবো। এই সমস্ত কাজগুলোকে আমরা বলছি কি আমাদের শারীরিক শ্রমের মধ্যে যায়। আচ্ছা, এজন্যই আমরা একজন জেলের মাছ ধরাকে শারীরিক শ্রম হিসেবে বিবেচনা করে থাকি। কেননা কারণ তার কাজের মধ্যে আমাদের শারীরিক শ্রমটাই বেশি পড়ে, কখনো মানসিক শ্রমটা শারীরিক থেকে বেশি হয় না। এবার যদি আমরা এর পরটা দেখি মানসিক শ্রম, চতুর্থ নম্বর যে আমাদের শ্রমটা ছিল প্রকারভেদে, সেখানে যদি দেখি সেটা হচ্ছে আমাদের শারীরিক শ্রমের ঠিক উল্টো। কিভাবে দেখো, কোনো কাজ করতে একজন ব্যক্তির মেধা বা বুদ্ধির যে পরিশ্রম হয় তাকে আমরা কি বলি, মানসিক শ্রম বলি। আমি আবার বলছি, কোনো কাজ করতে একজন ব্যক্তির মেধা বা বুদ্ধির যে পরিশ্রমটা হচ্ছে সেই পরিশ্রমটার নাম দিচ্ছি আমরা কি, মানসিক শ্রম। এমন কিছু শ্রম আছে যা কায়িক নয়, সেগুলোকে মানসিক শ্রম হিসেবে বিবেচনা করা হয়। তবে মানসিক শ্রমের সাথে শারীরিক শ্রমের প্রয়োজন পড়ে। আমি একটু আগে তোমাকে বললাম যে কোনো কাজই তুমি করতে যাও সেখানে অবশ্যই উভয় শ্রমেরই কি দরকার আছে। হয়তোবা কম কোনোটাতে ক্ষেত্রে একটা কম একটা বেশি, আবার অপর দিকে সেটা উল্টো হতে পারে, আগে যেটাতে বেশি ছিল সেটা পরে যে কম হয়ে গেছে, এরকম। তবে মানসিক শ্রমের সাথে কায়িক শ্রমের প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি বলি একজন ডাক্তার রোগীদেরকে যে পরামর্শ দেন তা মানসিক শ্রম হিসেবে বিবেচিত হবে। সো ডাক্তার যখন তাকে কি করছে, তোমার পরামর্শ দিচ্ছে, সেক্ষেত্রে সে কী করতে পারে, রোগীর রক্তচাপ মাপতে পারে, তার জন্য আলাদা ফাইল তৈরি করে প্রেসক্রিপশন দেওয়া হয়, ইত্যাদি সবই কি শারীরিক শ্রম। তাহলে দেখো একটু এখানে সে যে কাজগুলো করছে, চেক আপ করছে, রক্তচাপ মাপছে, রিপোর্ট ফাইল তৈরি করছে, তাদেরকে দিচ্ছে, এখানে তোমার কায়িক শ্রমের থেকে তার কিন্তু মানসিক শ্রমটা বেশি। কারণ এই যে সে প্রেসক্রিপশনটা তৈরি করছে তখন তাকে অনেক কিছু ভাবতে হয়, আমি কোন মেডিসিন দিব, এই সমস্যার জন্য কোন মেডিসিনটা তার কাজে দেবে, কোন মেডিসিনটা আসলে দেওয়া উচিত, এগুলো তাকে কিন্তু ভেবেচিন্তে বের করতে হয়। আর ফাইল রেডি করা তো কোনো বিষয় নেই, জাস্ট ঢুকে দিচ্ছে, ফাইল রেডি হচ্ছে। সো এখানে আমরা তেমন একটা কায়িক শ্রম দেখতে পারি না। সো তার সবসময় কায়িক শ্রমের থেকে মানসিক শ্রমটাই কি লাগে, বেশি লাগে। তো এই জন্য আমরা ডাক্তারের কাছ থেকে কী বলতে পারবো না, আমরা এখানে মানসিক শ্রম ব্যতীত শারীরিক শ্রম বলতে পারবো না। তাহলে যদি আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, আমরা উদাহরণ হিসেবে আগেরটাকে যদি একটু নিয়ে আসি, জেলে, তাহলে জেলে এবং ডাক্তারের মধ্যে তফাৎটা কি, উভয়ের ক্ষেত্রে কিন্তু শারীরিক শ্রমও আছে, মানসিক শ্রমও আছে। বাট জেলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তার শারীরিক শ্রমটা বেশি, মানসিক শ্রমটা কম। ডাক্তারের ক্ষেত্রে মানসিক শ্রমটা বেশি, শারীরিক শ্রমটা কম। জাস্ট এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো এখান থেকে আমরা আবারও উপনীত হতে পারি যে ধরনের শ্রমে হোক না কেন সেখানে উভয় শ্রমই থাকবে, হয় কায়িক শ্রম বেশি থাকবে কোথাও, না কোথাও কম থাকবে, কোথাও শারীরিক শ্রম বেশি থাকবে, কোথাও শারীরিক শ্রমটা কম থাকবে, বা মানসিক শ্রমটা বেশি, মানসিক শ্রমটা কম থাকবে, জাস্ট এইটুকুই। বাট আমরা কিন্তু উভয় জায়গাতেই দুই ধরনের শ্রমেরই কি দেখতে পাবো, লক্ষণটা বা প্রভাবটা দেখতে পাবো, এটা 100% শিওর থাকো। আচ্ছা, তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এখান থেকে যে জেলের যে শ্রমটা কোন শ্রমের মধ্যে যায়, যেহেতু কায়িক শ্রম বেশি লাগে সেটা কায়িক শ্রমের মধ্যে ফেলবো। তারপর আমরা এখন যদি প্রশ্ন করি যে তোমার হচ্ছে ডাক্তারের যে শ্রমটা সেটা কার মধ্যে যায়, কোন ধরনের শ্রমের প্রকারভেদের মধ্যে যায়, যেহেতু তার কায়িক থেকে শারীরিক থেকে মানসিকটা বেশি লাগে সেজন্য আমরা সেটা মানসিক শ্রমের মধ্যে অন্তর্গত করে দিব। আশা করি এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আসো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা বললাম যে শ্রমের প্রকারভেদের মধ্যে একটা পার্ট হচ্ছে শ্রমের গতিশীলতা। এবং আমরা বলেছি যে এই যে উপাদান চারটি আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি উপাদানের মধ্যে সবচেয়ে গতিশীল উপাদান হচ্ছে আমাদের শ্রম, যেটা সবচেয়ে বেশি গতিশীল। সেই শ্রমের গতিশীলতা কত ধরনের হতে পারে সেটা আমরা এখন দেখব। তার মানে
আমি একটা কথাই বলেছি যে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন করা হয় এই পার্টটুকু থেকে কখনোই মিস করবে না। এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের ফোকাসিং টপিক। 100% ধরে রাখো, এখান থেকে কোশ্চেন যদি করে এই টপিকের বাইরে কোনো প্রশ্ন করবে না। সো এই টপিকটা আমাকে খুব সুন্দর করে খুব ভালোভাবে বুঝে শুনে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা শ্রমের গতিশীলতার ক্ষেত্রে। উৎপাদন উপকরণের মধ্যে সবচেয়ে গতিশীল উপাদান হচ্ছে শ্রম, যেটা আমরা জানি। শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তার বর্তমান কাজের অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা বলছি শ্রমের গতিশীলতা। শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে আমরা বলছি গতিশীলতা। কী জন্য? সেটা হচ্ছে তার বর্তমান কাজের অবস্থার বা বর্তমান প্রয়োজনের ভিত্তিতে তার বর্তমানে যেটুকু প্রয়োজন সেটা হয়তো ওই শ্রম দ্বারা বা ওই কাজটা হচ্ছে না, সে কাজটাকে পরিবর্তন করছে। এই যে সে কাজের ফলে যে শ্রমটা, কাজ পরিবর্তন করা মানে আলটিমেটলি শ্রমটাকে পরিবর্তন করছে। তো সেই পরিবর্তনটাকে আমরা বলছি শ্রমের গতিশীলতা। তার শ্রম গতিশীলতা বলতে কি বোঝায়? শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তার বর্তমান কাজের যে অবস্থা সেটা পরিবর্তনকে আমরা বলছি শ্রমের গতিশীলতা। আচ্ছা, এবার আসি শ্রম গতিশীলতার আবার একটা কি আছে, প্রকারভেদ আছে। তাহলে শ্রমের প্রকারভেদ কত প্রকার পড়েছিলাম? শ্রমের প্রকারভেদ পড়েছিলাম 4 প্রকার। সাধারণভাবে একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে অনুৎপাদনশীল, একটি হচ্ছে মানসিক, একটি হচ্ছে শারীরিক। ঠিক একইভাবে এইখানেও যখন শ্রমের গতিশীলতাকে আমরা প্রকারভেদ করব, ঠিক সেমভাবে এখানেও 4 প্রকার। তবে আগেরটা থেকে এই প্রকারভেদগুলো একটু ভিন্ন। সেগুলো কি? প্রথমটা হচ্ছে আমাদের ভৌগোলিক গতিশীলতা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের শিল্পগত গতিশীলতা, 3 নাম্বারটা হচ্ছে পেশাগত গতিশীলতা এবং লাস্ট হচ্ছে আমাদের 4র্থ নাম্বার স্তরগত গতিশীলতা। সো শ্রমের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, একটা হচ্ছে শিল্পগত গতিশীলতা, একটা হচ্ছে পেশাগত গতিশীলতা এবং অপরটি হচ্ছে আমাদের স্তরগত গতিশীলতা। আচ্ছা, এই যে ভৌগোলিক গতিশীলতা দেখছি, এইটাকে আবার আমরা দুটি ভাগে ডিভাইড করতে পারি। নাম্বার 1 অভ্যন্তরীণ গতিশীলতা, নাম্বার 2 আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ মানে বুঝতে পারছো, এটা দেশের ভেতরে কাজ করবে। আন্তর্জাতিক মানে এটা দেশের বাইরে কাজ করবে। এরপরে শিল্পগত গতিশীলতা কোনো প্রকারভেদ নাই, কিন্তু পেশাগত গতিশীলতা প্রকারভেদ আছে। একটি হচ্ছে আমাদের আনুভূমিক গতিশীলতা এবং একটি হচ্ছে উলম্ব গতিশীলতা। আচ্ছা, আনুভূমিক কথার হতে সমতলে যাচ্ছে হরিজন্টালি, উলম্ব হচ্ছে ভার্টিক্যালি উপরের দিকে, ঠিক আছে? এই ধরনের গতিশীলতা। আর স্তরগত গতিশীলতা আমরা কি দেখতে পাই না, কোনো প্রকারভেদ দেখতে পাই না। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার বলছি, এখান থেকে যদি প্রশ্ন করে এই অধ্যায়ের বাইরে, এই অধ্যায়ে যদি প্রশ্ন করে, তাহলে এই টপিকের বাইরে কোনো প্রশ্ন এখান থেকে করবে না। তার জন্য আমাকে এই শ্রম গতিশীলতা প্রকারভেদে প্রচুর জোর দিয়ে পড়তে হবে, প্রচুর হাইলাইটেড করে এটাই মাথায় রাখতে হবে। সো আমরা দেখলাম শ্রম গতিশীলতা প্রকারভেদ 4 প্রকার। একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, তাকে আবার 2 ভাগে বিভক্ত করলাম, অভ্যন্তরীণ, আন্তর্জাতিক। শিল্পগত গতিশীলতা 2 নাম্বার, 3 নম্বর পেশাগত গতিশীলতা। এই পেশাগত গতিশীলতাকে আবার আমরা 2টি ভাগে বিভক্ত করেছি, একটি হচ্ছে আনুভূমিক, একটি হচ্ছে উলম্ব, অ্যান্ড লাস্ট আমরা স্তরগত গতিশীলতা পেয়েছি। সো এই 4টি গতিশীলতার প্রকারভেদ আমাকে মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা এর বিস্তারিত আলোচনা করে এসি। প্রথমে আমরা দেখলাম যে ফার্স্ট প্রকারভেদ ছিল ভৌগোলিক গতিশীলতা। এটা বলতে কি বোঝানো হয়? শ্রমিক যদি তার কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনো অঞ্চলে চাকরি নেয়, এক অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চাকরি নিচ্ছে, সেটা দেশের ভিতরে, যদি শ্রমিক তার কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনো অঞ্চলে চাকরি নেয়, তাকে আমরা বলছি তোমার ভৌগোলিক পরিবর্তনশীলতা। দেশের মধ্যে এক অঞ্চল পরিবর্তন করে অন্য অঞ্চলে যদি কি করে আমার শ্রমিক কাজ নেয়, তবে সেটাকে আমরা বলছি, বা চাকরি নেয়, সেটাকে আমরা বলছি ভৌগোলিক গতিশীলতা। যেমন যদি উদাহরণস্বরূপ বলি, ধরো যশোরের একজন সিএনজি চালক চট্টগ্রামে এসে চাকরি নিতেই পারে। ভৌগোলিক গতিশীলতার কারণে একজন শ্রমিক একাধিক প্রতিষ্ঠানের কাজের অবস্থা যাচাই করতে পারে, ফলে বর্তমান প্রতিষ্ঠান সম্পর্কে তার বাস্তব ধারণাটাও বৃদ্ধি পায়। তার যে উদাহরণটা কি দিলাম, যে যশোরের একজন সিএনজি চালক, সে যশোর আগে সিএনজি চালাইতো, কিন্তু সে অঞ্চল পরিবর্তন করে সিএনজি কোথায় চালাচ্ছে, এসে চট্টগ্রামে চালাচ্ছে। এটাই হচ্ছে কী ধরনের পরিবর্তনশীলতা বা গতিশীলতা? এটা হচ্ছে আমাদের ভৌগোলিক গতিশীলতা। এর ফলে কি হচ্ছে, এই ভৌগোলিক গতিশীলতার কারণে একজন শ্রমিক একাধিক প্রতিষ্ঠানের কাজের অবস্থা যাচাই করতে পারে, যে কোন কাজটার অবস্থা কীরূপ, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, সে বের করতে পারে। এবং এর ফলে বর্তমান প্রতিষ্ঠান সম্পর্কে তার বাস্তব কিছু জ্ঞান অর্জিত হয়, কিছু ধারণা সে গেইন করতে পারে বা গ্যাদার করতে পারে। আচ্ছা, এবার আসি, এই যে ভৌগোলিক গতিশীলতা বললাম যে একজন শ্রমিক তার কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনো অঞ্চলে চাকরি নিয়ে, সেটাকে আমরা বলছি ভৌগোলিক গতিশীলতা। এইটাকে আমরা দেখলাম কয় ভাগে বিভক্ত করা যায়, 2 ভাগে। কি? নাম্বার 1 অভ্যন্তরীণ গতিশীলতা, নাম্বার 2 ছিল আমাদের আন্তর্জাতিক গতিশীলতা। আচ্ছা, এবার অভ্যন্তরীণ কথার অর্থই প্রতিষ্ঠানের ভিতরে, আন্তর্জাতিক মানে হচ্ছে বাহিরে। সো এটা আমরা বুঝতে পারছি এখান থেকে। অভ্যন্তরীণ গতিশীলতা বলতে বোঝানো হয় যে একটি দেশের ভেতরে স্থান পরিবর্তন করে
তাকে হচ্ছে আমরা বলছি, অর্থাৎ একটা দেশের ভেতরে যদি স্থান পরিবর্তন হয় চাকরির ক্ষেত্রে তখন সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ গতিশীলতা। যেমন কি হতে পারে, কোনো শ্রমিক মুন্সিগঞ্জ জেলা থেকে কুড়িগ্রাম গিয়ে চাকরি নিল, ভালো কথা। আগে আমরা আইডেন্টিফাই করি যে মুন্সিগঞ্জ এবং কুড়িগ্রাম এটা কি আমাদের দেশে অন্তর্ভুক্ত না? অবশ্যই আমাদের বাংলাদেশে কি এই দুটি জায়গা আছে, মানে দেশের অভ্যন্তরে। সো এই একজন ব্যক্তি আগে মুন্সিগঞ্জে কাজ করতো, সে সেখান থেকে ছেড়ে দিয়ে এখন কুড়িগ্রামে আসছে, তার যে পরিবর্তনশীলতা গতিশীলতা দেশের মধ্যে, সেজন্য তার এই গতিশীলতাকে আমরা বলছি অভ্যন্তরীণ গতিশীলতা। আশা করি বুঝতে পেরেছ। এরপর আন্তর্জাতিক গতিশীলতা। আন্তর্জাতিক গতিশীলতা দেশের বাইরে, অর্থাৎ এক দেশ হতে অন্য দেশে স্থান পরিবর্তন হলে আন্তর্জাতিক গতিশীলতার সৃষ্টি হয়, বা তাকে এক দেশ থেকে অন্য দেশে স্থান পরিবর্তন করাকেই বলা হয় আন্তর্জাতিক গতিশীলতা। যেমন বাংলাদেশের একজন শ্রমিক কুয়েতে গিয়ে কাজ করলো, বাংলাদেশ একটি দেশ, আন্তর্জাতিক ক্ষেত্রে কুয়েত হচ্ছে আরেকটি দেশ, তার মানে এইটার সাথে এটা কোনো ভৌগোলিকগত কোনো সম্পর্ক পাচ্ছি না, আন্তর্জাতিকগত একটা সম্পর্ক আছে। অর্থাৎ বাংলাদেশে একজন মানুষ কী করতো, আগে কাজ করতো একজন ব্যক্তি, সে বাংলাদেশে না থেকে এখন সে জীবিকা নির্বাহের জন্য কোথায় গিয়েছে, কুয়েতে গিয়েছে। সো তার এই কাজটিকে আমরা বলবো হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। তার মানে ভৌগোলিক গতিশীলতাকে আমরা দুই ভাগে বিভক্ত করলাম। প্রথমত অভ্যন্তরীণ, সেটা প্রতিষ্ঠানের দেশের ভিতরে, যেমন উদাহরণ দিয়েছিলাম যে মুন্সিগঞ্জের জেলা ছেড়ে একজন কুড়িগ্রামে এসে চাকরি নিল। আবার আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে যে এক দেশ থেকে অন্য স্থানে, আগে একজন কোথায় চাকরি করতো, বাংলাদেশে, একজন শ্রমিক সে একজন এখন কুয়েতে গিয়ে কাজ করে। তো এই ধরনের পরিবর্তনশীলতাকে আমরা কি বলবো এখন, তোমার হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। কারণ সেখানে আন্তর্জাতিকভাবে ভৌগোলিকগত পরিবর্তন হয়ে বা ভৌগোলিকগত সম্পর্ক না রেখে তার দুটি দেশের মধ্যে কি হয়েছে, পরিবর্তনটা হয়েছে। ওল্ডার এই তো গেল ভৌগোলিক পরিবর্তনশীলতার গতিশীলতা। এবার আসবে শিল্পগত গতিশীলতা। সো ভৌগোলিক গতিশীলতার পরে সেকেন্ড ধাপ ছিল আমাদের প্রকারভেদের মধ্যে শিল্পগত গতিশীলতা। এটা বলতে কি বুঝি, যখন কোনো শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে, আমি আবার বলছি, একজন শ্রমিক যখন একটা শিল্প ত্যাগ করে অন্য একটা শিল্পে কী করবে, চাকরি নেবে, তাহলে আমরা তাকে কী বলবো, শিল্পগত গতিশীলতা বলবো। মানে শিল্পের পরিবর্তন করবে, শিল্প কারখানার পরিবর্তন, শিল্প জায়গার পরিবর্তন করবে। আগে যে জায়গায় কাজ করতো, যে শিল্পে কাজ করতো, এখন সেখানে না কাজ অন্য একটা শিল্পে সে কাজ করছে, এটাকে আমরা কী বলছি, শিল্পগত গতিশীলতা। যেমন কি বললাম, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে গার্মেন্টস শিল্প ছেড়ে একজন কাগজ শিল্পে যুক্ত হল, শিল্প হতে হবে, গার্মেন্টস একটা শিল্প। আমি যদি বলি যে এখানে গার্মেন্টসের কথা চিন্তা করো, গার্মেন্টস এটা অবশ্যই একটা কি পোশাক উৎপাদনকারী শিল্প। অপরদিকে কাগজটাও যেখানে উৎপাদন, সেটা তো আমরা বলছি কাগজ শিল্প নামে আখ্যায়িত করি। উভয় প্রতিষ্ঠানকে কি হতে হবে, আমার শিল্প হতে হবে, শিল্প ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে, উভয় প্রতিষ্ঠান শিল্প হতে হবে। তো এটাও একটা শিল্প, এটাও একটা শিল্প। মিস্টার এ ধরো একটা শ্রমিক, সে এখানে কাজ করতো আগে গার্মেন্টসে, সেখানে কাজ না করে এখন সে কাজের জায়গায় পরিবর্তন করে এখান থেকে সে কোথায় এসেছে, কাগজ শিল্পে এসেছে। তো এই ধরনের যে পরিবর্তনশীলতা আছে, এই পরিবর্তনশীলতাকে আমরা নাম দিচ্ছি বা গতিশীলতাকে নাম দিচ্ছি আমরা শিল্পগত গতিশীলতা, ঠিক আছে। আচ্ছা, এবার আসে তৃতীয় নাম্বার গতিশীলতায়, সেটা হচ্ছে আমাদের পেশাগত গতিশীলতা। তাহলে আমাদের ভৌগোলিক গতিশীলতা ডান এবং হচ্ছে তোমার হচ্ছে শিল্পগত গতিশীলতাও ডান। এবার 3 নম্বর গতিশীলতা হচ্ছে আমাদের পেশাগত গতিশীলতা। এখানে কি পেশা ছাড়া, এক পেশা ছেড়ে অন্য পেশা যাওয়া, এটাই হচ্ছে পেশাগত গতিশীলতা। যেমন শ্রমিক এক পেশা ছেড়ে অন্য পেশা যোগদান করলে তাকে আমরা বলছি পেশাগত গতিশীলতা। কীরকম হতে পারে, যেমন উদাহরণ দিলাম আমরা এখানে, একজন শিক্ষক শিক্ষকতা ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করলে তাকে আমরা বলবো পেশাগত গতিশীলতা। আমি আবার বলছি উদাহরণটি, একজন শিক্ষক তার নর্মালি কাজ শিক্ষকতা করা, সে শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্য একটা প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করলো। সো তার যে গতিশীলতা হচ্ছে, এই গতিশীলতার নাম আমরা কি দিব, আমরা দিব পেশাগত গতিশীলতা। আগে তার একটা পেশা ছিল শিক্ষকতা করা, পরে সেই পেশাটা পরিবর্তন হয়ে গেছে প্রশাসনিক কর্মকর্তা। আচ্ছা, শিল্পগত গতিশীলতার কারণে শ্রমিকের দক্ষতা বাড়ে না, তবে সামগ্রিক শিল্প কারখানা হলে শ্রমিকের দক্ষতা বাড়ে। আচ্ছা, আমরা এই যে বললাম ভৌগোলিক বলো শিল্পগত বলো, এইটার যে গতিশীলতা হচ্ছে, এইটার ফলে শ্রমিকদের কিন্তু দক্ষতা বাড়ে, কিন্তু পেশাগত যে গতিশীলতা আছে এটার ফলে শ্রমিকদের দক্ষতা বা হচ্ছে তোমার নর্মালি বাড়ে না, ঠিক আছে, নর্মালি বাড়ে না। তবে সামগ্রিক শিল্প কারখানা যদি হয়, সেটি মানে শিল্প কারখানা যদি সামগ্রিক বা সামষ্টিক হয়, তখন আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়ে। এর আগে কখনোই এই পেশাগত গতিশীলতার মাধ্যমে বৃদ্ধি পায় না। আচ্ছা, এবার আসি, এই পেশাগত গতিশীলতাকে আবার আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে আনুভূমিক, একটি হচ্ছে গতিশীলতা। সে আনুভূমিক গতিশীলতা কি, উলম্ব গতিশীলতা কি, তো চলো আমরা এবার সেটা উদাহরণ সহ দেখে আসি।
প্রথমত কথা বলবো পেশাগত গতিশীলতার প্রথম প্রকারভেদ আনুভূমিক গতিশীলতা। একই শিল্প বা অন্য শিল্পের নিম্ন স্তর থেকে, এইটুকু জিনিস একটু মাথায় রাখো, একই শিল্পে বা অন্য শিল্পে, শিল্প ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, শিল্প, এই শিল্পের নিম্ন স্তর থেকে, কি স্তর, নিম্ন স্তর থেকে উচ্চতরে নিয়োগ লাভ করাকে, একটা শিল্পের নিম্ন স্তর থেকে উচ্চতরে নিয়োগ লাভ করাকে উলম্ব গতিশীলতা বলে। ধরো এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে নিম্ন স্তর, এটা হচ্ছে আমাদের উচ্চ স্তর। সো একজন শ্রমিক যদি কি করে, নর্মালি আমাদের এই নিম্ন স্তরে আগে সে ছিল, সেখান থেকে সে জায়গা পরিবর্তন করে বা পদমর্যাদা পরিবর্তন করে উচ্চ স্তরে চলে গেছে। সো এইটাকে আমরা কি বলবো, যেহেতু উপর দিকে উঠেছে, নিচ থেকে উপরে উঠেছে, সো এইটাকে আমরা এখন কি নামে আখ্যায়িত করব, আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে আনুভূমিক গতিশীলতা। আচ্ছা, আমি আবার বিষয়টা বলছি। আনুভূমিক গতিশীলতার বিষয়টা হচ্ছে যে আমার একটা স্তর ছিল, সেখানে ধরো নিম্ন স্তর, মানে সেখানে যেসব সুযোগ সুবিধা ছিল সেখান থেকে সে এখন উচ্চতরে নিয়োগ লাভ করেছে। যেমন উদাহরণস্বরূপ যদি এখানে আমরা দিয়েছি, যেটা কেয়া কোম্পানির একজন মার্কেটিং অফিসার, সে অ্যারোমেটিক কোম্পানির সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করলো। আচ্ছা, আগে সে ছিল কি মার্কেটিং অফিসার। তো একজন মার্কেটিং অফিসারের জীবনযাত্রা থেকে অবশ্যই সহকারী ব্যবস্থাপকের জীবনযাত্রা অনেক বেটার, তাই না? সেজন্য আমরা এটাকে এখন কি বলবো, আমরা এটাকে বলবো হচ্ছে আনুভূমিক গতিশীলতা। আচ্ছা, এখন আনুভূমিক কথার অর্থ, এটা যে আমরা বললাম উদাহরণটা, সেটা নর্মালি মনে হচ্ছে তোমার উলম্ব, কিন্তু না, উলম্ব না। কেন? কারণ দেখো, সে কেয়া কোম্পানির যে ধরনের প্রতিষ্ঠান, অ্যারোমেটিক কোম্পানি একই ধরনের প্রতিষ্ঠান। সো এই সমধর্মের প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাস্ট সে আগে যে পদে ওই ধরনের প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে অন্য প্রতিষ্ঠানে কি হয়েছে, জাস্ট পদের উন্নতিটা হয়েছে, এইটুকু। এটাকে আমরা বলছি কি তোমার আনুভূমিক। খেয়াল করতে হবে যে হ্যাঁ, নিম্ন স্তর থেকে উচ্চ স্তর থেকে বাট তাদের যে স্তরে পরিবর্তনটা ছিল সেটা কিন্তু কিসের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সমশিল্পে। যেমন কি আমরা দেখলাম যে এই যে কেয়া কোম্পানি কি করে, নর্মালি সাবান, শ্যাম্পু এগুলো উৎপাদন করে, অ্যারোমেটিক কোম্পানি সে একই জাতীয় কোম্পানি। এই একই জাতীয় কোম্পানিতে সে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আগের থেকে বর্তমান থেকে উচ্চতর পদে যদি নিয়োগ পায়, সেই পদের পরিবর্তন বা গতিশীলতাকে আমরা বলবো হচ্ছে আনুভূমিক গতিশীলতা। তার মানে একটা কথা মাথায় রাখো, এখানে হচ্ছে তোমার কোম্পানিটা হবে সমজাতীয়, মাস্ট বি সমজাতীয় হতে হবে। সমজাতীয় না হলে কিন্তু কখনোই কি হবে না, এটা আমার আনুভূমিক হবে না। আনুভূমিক কথাই হচ্ছে সমান তালে চলবে, সমান্তরাল, হরিজন্টালি, ঠিক আছে? যে আগে যে ধরনের প্রতিষ্ঠান ছিল, পরেরটাও সেই একই ধরনের প্রতিষ্ঠান হইতে হবে, তবে তার পদমর্যাদা আগে থেকে একটু জাস্ট বেড়ে যাবে, এটুকুই। সো এবারে আমরা আসি হচ্ছে এর দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে স্তরগত গতিশীলতা। আচ্ছা, স্তরগত গতিশীলতা, আমরা আনুভূমিক গতিশীলতা দেখলাম। আনুভূমিক গতিশীলতার পরে আমরা দেখলাম কি এখানে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে উলম্ব গতিশীলতা। আচ্ছা, উলম্ব গতিশীলতা ঠিক এই তোমার হচ্ছে আনুভূমিক গতিশীলতার মতোই। কিভাবে? জাস্ট কি করছে, সে একই ধরনের প্রতিষ্ঠান না হয়ে ধরো তোমার হচ্ছে এখানে অ্যারোমেটিক, আমরা দেখলাম যে কেয়া কোম্পানির যে ধরনের প্রতিষ্ঠান, অ্যারোমেটিক কোম্পানি ঠিক একই ধরনের প্রতিষ্ঠান। সো এই উলম্বের ক্ষেত্রে সে ধরনের প্রতিষ্ঠান হয় না। ধরো সে এখন কি করলো, যে কেয়া কোম্পানি থেকে সে অন্য একটা, ধরো কি বলা যায়, বেক্সিমকো কোম্পানির কথা যদি বলি, সেখানে সে অন্য একটা পদে উন্নীত হচ্ছে। সো তাদের যে এই যে উলম্ব যে ঊর্ধ্বগতির যে পদোন্নতিটা, সেটাকে আমরা তখন কি নামে আখ্যায়িত করবো, যে উলম্ব গতিশীলতা নামে আখ্যায়িত করবো। অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু সেটা সমজাতীয় নাও হতে পারে, ঠিক আছে? জাস্ট এটুকুই পার্থক্য, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে আমাদের উলম্ব গতিশীলতা। আচ্ছা, এবার আসি আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে স্তরগত গতিশীলতা, এবং এটা হচ্ছে আমাদের গতিশীলতা প্রকারভেদের লাস্ট স্তর, স্তরগত গতিশীলতা। ওকে, একই পেশার এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হওয়াকে স্তরগত গতিশীলতা বলে। একই পেশার একই স্তর থেকে অন্য স্তরে উন্নীত হচ্ছে, এই হওয়ার যে গতিশীলতা, সেটাকে আমরা নাম দিচ্ছি স্তরগত গতিশীলতা। যেমন হতে পারে কলেজের একজন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকে উন্নীত হলে, মানে ওইখানেই যে ধরনের প্রতিষ্ঠানে তিনি কাজ করবে, সেইখানে এক পদমর্যাদা থেকে সে উপরে অন্য একটা পদমর্যাদা চলে যাবে। যেমন উদাহরণস্বরূপ একটা কলেজ, ধরো এই নামে একটা কলেজ আছে, সেই কলেজের একজন সহকারী যিনি অধ্যাপক ছিলেন, পরবর্তীতে তিনি আবার কিসে উন্নীত হলেন, সে হচ্ছে শুধুমাত্র সহকারী অধ্যাপক থেকে জাস্ট অধ্যাপকের সে উন্নীত হয়েছে। এই ধরনের গতিশীলতাকে আমরা বলছি স্তরগত গতিশীলতা, যেটা একটা প্রতিষ্ঠানের মধ্যেই ঘটে, প্রতিষ্ঠানের বাইরে যায় না।
স্তরগত গতিশীলতার কারণে একজন শ্রমিক বেশি পরিমাণে দায়িত্বশীল হয়। অর্থাৎ কেন দায়িত্বশীল হয়? আগে সে সহকারী অধ্যাপক ছিল, সেই সহকারী অধ্যাপক থাকাকালীন অবস্থায় তার যে দায় দায়িত্বগুলো ছিল, রেসপন্সিবিলিটিগুলো ছিল, এখন সে যখন অধ্যাপকে উন্নীত হয়েছে অবশ্যই সহকারী থেকে তার দায়টা আবার বেড়ে গেছে। সেজন্যই বলা হয় যে স্তরগত গতিশীলতার কারণে একজন শ্রমিক বেশি পরিমাণে দায়িত্বশীল হয়ে যায় পূর্বের থেকে, এবং কাজের প্রতি যোগ্যতা ও আগ্রহ তার অবশ্যই কি বেড়ে যায়, কারণ তার সম্মানটা যেখানে বেশি তার কাজের আগ্রহ যোগ্যতাও তো অবশ্যই বেশি হবে, কারণ তার যোগ্যতা ছাড়া তাকে কখনোই সহকারী থেকে অধ্যাপকে নিয়ে আসা হয় নাই, এবং তার কাজের একটা আগ্রহ ছিল, আছে, এজন্যই তাকে কি করা হয়েছে, সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক উন্নীত করা হয়েছে। তো এই ধরনের গতিশীলতাকে আমরা বলছি স্তরগত গতিশীলতা। তাহলে আমাদের এই গতিশীলতা প্রক্রিয়াটা খুব সুন্দর করে জানতে হবে। এখান থেকে মাস্ট বি তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে যাবে যদি এই অধ্যায় থেকে কোশ্চেন করে। ওয়েল ডান। এবার আমরা আসবো যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শ্রমের যোগান। শ্রমের যোগানটা কি? প্রথমে এটা জানা দরকার। কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শ্রমিক প্রয়োজন তার যে যোগান, সেটাকে আমরা বলছি শ্রমের যোগান। ধরো আমার প্রতিষ্ঠান, ধরো হচ্ছে কেয়া কোম্পানি, সেই কেয়া কোম্পানিতে ধরো 1000 জন শ্রমিক লাগবে। আমি যদি এই 1000 জন শ্রমিকটাকে দিতে পারি, সেটাই হচ্ছে আমার, বা এটা দেওয়ার যে দক্ষতা অর্জন রাখি, আমি ক্ষমতা রাখি, সেটাকে আমরা বলছি শ্রম যোগান। মানে শ্রম যেখানে লাগবে সেই শ্রমের বিপক্ষে যারা কাজ করবে সেই শ্রমিক সেখানে দেয়া, এটাই হচ্ছে আমাদের শ্রমের যোগান। যোগান মানে জাস্ট নিয়ে এসে দেয়া। সেই জন্য আমরা এক কথাই বললাম যে কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শ্রমিক প্রয়োজন তার যোগানকে, তাই সেই পরিমাণ শ্রমিক দেয়াকে আমরা বলছি শ্রমের যোগান। 1 নাম্বার আসি। এই শ্রমের যোগানটা বিভিন্ন ক্ষেত্রে কি করতে পারে, ভ্যারি করতে পারে, বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন দেশে সেটা পরিবর্তিত হইতে পারে। যেমন আমি যদি বলি, প্রথম নাম্বার জনসংখ্যার ভিত্তিতে, দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্রম দক্ষতার ভিত্তিতে। এখানে দেখো এই দুটার ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রাডিকশন সৃষ্টি হয়। যেমন জনসংখ্যা, আমরা জানি যে দেশের জনসংখ্যা যত বেশি সে দেশে কিন্তু শ্রমের যোগান দেওয়াটা অনেক বেশি সহজ। আবার যে দেশের জনসংখ্যা খুবই কম সে দেশে কিন্তু শ্রমের যোগান দেওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। বাট এটার কিন্তু আবার পরিবর্তন অবস্থাও ঘটতে পারে। সে জিনিসটা আমরা দক্ষতা ক্ষেত্রে যে টের পাবো। প্রথমত আমরা আসি জনসংখ্যা নিয়ে। শ্রম যোগানের প্রধান এবং অন্যতম উৎসই হচ্ছে আমাদের জনসংখ্যা, কারণ জনসংখ্যা ছাড়া আমাদের প্রয়োজনীয় শ্রমের যোগান আমরা কখনোই দিতে পারবো না, এবং সেজন্যই আমরা বলি যে শ্রম যোগানের প্রধান এবং অন্যতম উৎসই হচ্ছে আমাদের কি, জনসংখ্যা। যে দেশে জনসংখ্যার পরিমাণ যত বেশি সে দেশে শ্রম যোগান তত বেশি সহজলভ্য। আচ্ছা, একটা চিন্তা করে, আমাদের বাংলাদেশে অ্যারাউন্ড যদি আমি 17 কোটি মানুষও ধরি, যদিও 17 কোটির বেশি আছে, 17 কোটি যদি ধরি, তাহলে দেখো আমাদের দেশের আয়তনের তুলনায় অনেক জনসংখ্যা বৃদ্ধি, এবং সেজন্যই আমাদের এখানে শ্রমের যোগান দেওয়াটাও অনেক ইজি। এবং পাশাপাশি যেহেতু জনসংখ্যা বেশি, একটু খেয়াল করবে, জনসংখ্যা বেশি কারণে শ্রমের যে মূল্যটা, শ্রমিকের যে মূল্যটা, পারিশ্রমিকটা, সেটাও কিন্তু কম। তুমি দেখো আজকাল আমাদের দেশে গার্মেন্টস কর্মীতে যারা কাজ করে কর্মী হিসেবে গার্মেন্টসে, তাদের যে বেতন অন্যান্য বিশ্বের কোথাও এই ধরনের বেতন কোনো শ্রমিকের নাই, শুধুমাত্র এত কম আমাদের দেশে শ্রমিকদের জন্য। কারণ এখানে কি জনসংখ্যা বেশি, শ্রমের যোগান খুব দ্রুত দেওয়া যায়। ঠিক আছে, আমি আপনাকে 5000 টাকা স্যালারি দিচ্ছি, আপনার পোষাচ্ছে না, আপনি চলে যান, কারণ আপনার মতো আরও অনেকজন এখানে চাকরিতে জয়েন করার জন্য লোক আমার বসে আছে, জাস্ট আমার কল করা, তারা চলে আসবে। সো মানুষ বাধ্য হয়ে তারা কি করে, এই স্বল্প পরিশ্রমে তারা কি করে, মানে পারিশ্রমিকে তারা কাজটা করে এবং তাদের জীবিকাটা সেভাবে তারা নির্বাহ করে। সেজন্য বললাম যে প্রথমত শ্রমের যোগানটা নির্ভর করবে জনসংখ্যার উপর। যে দেশের জনসংখ্যা যত বেশি সে দেশের জনসংখ্যার ক্ষেত্রে বা জনসংখ্যা থেকে শ্রমের যোগানটা দেওয়া অনেক ইজি, এবং তার সেটা হবে সহজলভ্য। ঠিক আছে, আবার দেখো যে দেশে কিন্তু জনসংখ্যার পরিমাণ কম সে দেশে আমরা বলবো তাহলে সেখানে কি করা যাবে না, আমরা কিন্তু খুব সহজে বা সহজলভ্যভাবে আমরা শ্রমের যোগানটা দিতে পারবো না। কিন্তু সেখানে একটা কথা আছে যে দেশের জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি হলেই যে প্রত্যেকটি শ্রমিকের দক্ষতা থাকবে ওই কাজের উপর, এমনটাও তো না, তাই না? সেটা আমরা এখন দেখছি শ্রম দক্ষতার ক্ষেত্রে। যেমন শ্রমের দক্ষতা ও শ্রম যোগানের অন্যতম উৎস এই হচ্ছে শ্রম দক্ষতা। মানে আগে আমরা বললাম যে জনসংখ্যা হচ্ছে কি প্রধান এবং অন্যতম, এবং পাশাপাশি শ্রমের দক্ষতা হচ্ছে শ্রম যোগানের অন্যতম একটা উৎস হিসেবে কাজ করে। একটি দেশের জনসংখ্যা কম, ঠিক আছে, মানলাম যে একটা দেশের জনসংখ্যা, কিন্তু সেই শ্রমিকদের যতটুকু শ্রমিক আছে তাদের দক্ষতাটা অনেক বেশি কার থেকে, যে দেশের জনসংখ্যা বেশি আছে সেই জনসংখ্যার তুলনায়। তাহলে অবশ্যই উক্ত দেশের শ্রম যোগান অবশ্যই বেশি হতেই পারে। আমি ধরলাম বাংলাদেশের 17 কোটি, অন্য একটা দেশে সেটা হচ্ছে 6 কোটি। ঠিক আছে, এখানে 17 কোটি মানুষ আছে, এখানে তোমার হচ্ছে শ্রমের যোগান দেওয়াটা অনেক ইজি, শ্রমের পারিশ্রমিকটা অনেক সহজলভ্য। এখানে শ্রমের যোগান দেওয়াটা অনেক কঠিন, পারিশ্রমিকটা সহজলভ্য নয়। কিন্তু এখানে
১৭ কোটি মানুষের যে কাজ করা সম্ভব, আমরা সাধারণ ভাষায় চিন্তা করলে এই ৬ কোটি দ্বারা সেই কাজ করা সম্ভব না, কিন্তু সম্ভব। যদি এই ১৭ কোটি মানুষের মধ্যে তোমার ১৭ কোটি মানুষের যারা আছে তাদের মধ্যে যদি গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই যদি আমার দক্ষতাবিহীন হয়, অজ্ঞতা হয়, মানে তাদের কোনো অভিজ্ঞতা নেই, দক্ষতা তারা অর্জন করতে পারে বা তাদের কাজের ক্ষেত্রে কোনো দক্ষতা নাই, তখন এই যে এতগুলো লোক আছে, এতগুলো জনসংখ্যা মানব আমার আছে, তাদের দিয়ে কোনো কাজ হবে আলটিমেটলি না, আমাদের কোনো তাদের দ্বারা কোনো কাজ হচ্ছে না। কিন্তু এই ৬ কোটি মানুষের ক্ষেত্রে যদি তোমার 90% লোকই দক্ষতা সম্পন্ন হয়, তবে অবশ্যই তুমি বলতে বাধ্য যে এই ১৭ কোটি থেকে এটিই বেটার। কারণ শ্রম আমাদের দক্ষতার উপরই বেশি নির্ভর করে। শ্রমিক তো অনেক আছে, দক্ষতা কয়জনের আছে সেটা বিচার করতে হবে। তার মানে আমার শ্রমিক যোগানের ক্ষেত্রে যেমন আমার জনসংখ্যার সংখ্যাটাও কী করবে, প্রভাব ফেলবে, ঠিক একইভাবে আমাকে সেখানে শ্রমের দক্ষতাটাও দেখতে হবে। শুধুমাত্র এটা মনে করলে হবে না যে দেশে আমার শ্রমের জনসংখ্যা বেশি সে দেশের শ্রমটা যোগানটাও বেশি এবং সেখানে এই শ্রমিকদের অনেক ভালো কিছু করা যাবে, এমনটা মনে করা যাবে না। এমনও হইতে পারে যে দেশের জনসংখ্যা কম কিন্তু সব জনসংখ্যায় কি আমাদের দক্ষতা সম্পন্ন, আলটিমেটলি সেই দেশেই কিন্তু বেশি পরিমাণ সফলতা অর্জন করবে। তার মানে আমরা যেটা দেখলাম শ্রমের যোগান ধারণাকে আমরা দুটি দিক থেকে চিন্তা করছি, একটা জনসংখ্যা, একটা হচ্ছে শ্রম দক্ষতা। আচ্ছা, এরপরে শ্রম দক্ষতার ধারণায় আসি। যদি একটা বিষয় আমরা এই শ্রম দক্ষতার ধারণাটা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। দেখো, নীল একটা প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছে, ওয়েলডান। সে অন্যান্য দিনের মতো প্রতিদিনই 50 থেকে 60 প্যাকেট কি করে, বিস্কুট উৎপাদন করে বা তৈরি করে আসছিল। কিন্তু বিশেষ ব্যবস্থায় বর্তমানে সে 80 থেকে 90 প্যাকেট বিস্কুট কি করে, তৈরি করে। এই যে নীল বর্তমানে 50 থেকে যে 60 উৎপাদন করতে, সেখান থেকে উন্নতি হয়েছে 80 থেকে 90। ঠিক আছে, আগে উৎপাদন ক্ষমতা ছিল তাদের কত বা শ্রম দক্ষতা ছিল কত, 50 প্যাকেট থেকে 60 প্যাকেট, সেটা পরিবর্তিত হয়ে আসছে 80 থেকে 90 প্যাকেট। তার মানে আমরা অবশ্যই বলতে পারি তার শ্রম দক্ষতার বৃদ্ধির পরেই ফলে কি হয়েছে, এই যে তাদের যে উৎপাদনের যে পরিমাণের পরিবর্তনশীলতা সেটা কিন্তু চলে এসেছে। আচ্ছা, আর এটাকে আমরা কি বলছি, শ্রমের দক্ষতা। আমি যদি আবার বলি যে নীল হচ্ছে একটা প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছে, সে অন্যান্য দিনের মতো প্রতিদিন 50 থেকে 60 প্যাকেট বিস্কিট তৈরি করে আসছিল, কিন্তু বিশেষ একটা ব্যবস্থা বর্তমানে সে আগের তুলনায় 50 থেকে 60 প্যাকেটের তুলনায় সে এখন 80 থেকে 90 প্যাকেট বিস্কুট তৈরি করে। নীল কর্তৃক এরূপ বেশি পরিমাণের বিস্কুট তৈরির ক্ষমতাকে আমরা বলছি সাধারণ ভাষায় শ্রমের দক্ষতা। তো শ্রমের দক্ষতা বলতে বোঝানো হয় একজন শ্রমিক একই পরিমাণ সময় কাঁচামাল ব্যবহার করে আগের থেকে যদি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তবে সেটাকে আমরা বলছি শ্রমের দক্ষতা। সো আলটিমেটলি দক্ষতাটা কার, দক্ষতা হচ্ছে অবশ্যই শ্রমিকের। ঠিক আছে, সো শ্রম দক্ষতা বলতে বইয়ের ভাষায় হচ্ছে এরকম যে আগের থেকে একই পরিমাণ কাঁচামাল একই পরিমাণ শ্রম ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করাকে শ্রমের দক্ষতা বলা হয়। আর যেটা আমরা বললাম সেটা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম যে 50 থেকে আগে 60 প্যাকেট উৎপাদন করতো, কিন্তু সে বিশেষ ব্যবস্থা এখন সেটা পরিবর্তন করে কততে নিয়ে আসছে, 80 থেকে 90 নিয়ে আসছে। অবশ্যই তার শ্রম দক্ষতার উন্নতির ফলে এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এবার সে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি? প্রথমত একটা হচ্ছে ব্যক্তিগত গুণ। সো এই শ্রম দক্ষতাটা তোমার হচ্ছে একটা ন্যাচারালি একটা পাওয়ার, এটা কখনো মানুষের সুপ্ত প্রতিভা। ঠিক আছে, সো অনেকেরই আছে, সো কাজের মাধ্যমে এটা কেউ প্রকাশ করতে পারে, আবার অনেকে প্রকাশ করতে পারে না। তো এই শ্রম দক্ষতা মূলত একটা ব্যক্তির নিজস্ব সত্তা, নিজস্ব গুণ, ঠিক আছে, যেটাকে তাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় যে আমার এই দক্ষতাটা আছে এবং আমি সেটা চাইলে কি করতে পারি, ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণ অবশ্যই শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তার করবে। একজন অজ্ঞ শ্রমিককে তুমি যদি কি করো, শিক্ষা এবং প্রশিক্ষণ দাও, সে অবশ্যই কি হবে, সে আগে যে পরিমাণ শ্রম দক্ষতার সাথে কাজ করতো, পরের কাজটা কিন্তু তার ওই আগের দক্ষতা থেকে অনেক বেশিভাবে প্রতিফলিত হবে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এরপরে কাজের পরিবেশ। শুধুমাত্র শ্রমিকের দক্ষতা থাকলেই আমাদের হবে না, সেখানে সেই দক্ষতার কাজে লাগানোর মধ্যে একটা সুন্দর পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। পরিবেশটা না থাকলে কখনোই সে কী করতে পারবে না, তার যে দক্ষতা সেটা প্রতিফলিত করতে পারবে না। তার মানে শুধুমাত্র ব্যক্তিগত গুণ, এই যে শ্রম দক্ষতা, শিক্ষা ও প্রশিক্ষণ, এগুলো দিলেই হবে না, পাশাপাশি যেটা মেইন আমাদের লাগবে যে কাজের পরিবেশ, তার এই যে দক্ষতাগুলো আছে, ব্যক্তিগত গুণটা আছে, এটা যে প্রয়োগ করছে, দেখাচ্ছে কোথায়, তার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, সেটাই কাজের পরিবেশ, সেটা অনেক সুন্দর গোছানো সাজানো হতে হবে। এরপর কাজের শর্ত। কাজের শর্ত আমাকে
কি করে শ্রম দক্ষতার প্রভাব বিস্তার করে। যেমন নর্মালি যদি তোমার হয় যে একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করবে, তুমি যদি তাকে বাধ্য করে 16 ঘন্টা নিয়ে যাও, সে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, কারণ তার উপর একটা অতিরিক্ত প্রেশার যাবে। সেজন্য কাজের যে শর্ত সেগুলো আমাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, কাজের শর্ত 8 ঘন্টা কাজ করবে, কাজের শর্ত তার 9:30 অফিসে ঢোকা। তুমি যদি বলো তোমাকে তোমার হচ্ছে ভোর 5টায় অফিসে আসতে হবে, সো আলটিমেটলি এটা হচ্ছে তার জন্য কি একটা প্যানিক হিসেবে কাজ করবে। সো এটা করা যাবে না। কাজের শর্তগুলো তাদের জন্য যেন ফ্লেক্সিবল হয় সেটা আমাকে চিন্তা করতে হবে। এরপরে কাজের নিশ্চয়তা, সে যে কাজ করছে তাকে তো নিশ্চয়তা দিতে হবে। একটা কথা মাথায় রাখো যে নিশ্চয়তাবিহীন কোনো মানুষ কোনো কাজ খুব সুন্দরভাবে গোছানোভাবে করতে পারে না। তুমি যদি একজন শ্রমিককে বলো যে তোমার কাজের নিশ্চয়তা বা কাজটা তুমি যে করছো, তুমি এই কাজ থেকে কখনো তোমাকে বিচ্যুতি করা হবে না, তুমি 100% এখানে চাকরি তোমার স্থায়িত্ব, মানে এক কথা চাকরির স্থায়িত্ব দেওয়া। তো যখন তুমি একটা ব্যক্তির কাজের নিশ্চয়তা দেবা, চাকরির নিশ্চয়তাটা দিবা, তখন অবশ্যই সে কী করবে, তার যে দক্ষতা আছে, যে ব্যক্তিগত গুণটা আছে, সেটা সে অনেক সুন্দরভাবে সে প্রতিফলিত করার চেষ্টা করবে। আর যদি তুমি সেটা না দাও, চাকরির অনিশ্চয়তার মধ্যে রাখো, সে অবশ্যই কী করবে, সে আগের থেকে অনেক ডিপ্রেস থাকবে, সবসময় ভয়ের মধ্যে থাকবে যে আমি এই কাজটা করছি, এই কাজটা ঠিকঠাক না হয় আমার তো চাকরি চলে যাবে, আমার তো এরকম একটা নিশ্চয়তা নাই যে আমার কাজটা ভালো হলেও আমাকে সংশোধন সুযোগ দেওয়া হবে বা চাকরি চলে যাবে না। তো এই জিনিসগুলো না তোমার হচ্ছে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তার করে। এরপর নিরাপত্তামূলক ব্যবস্থা, অবশ্যই শ্রমিকের একটা নিরাপত্তা দরকার আছে। প্রত্যেক মানুষের যেরকম নিরাপত্তা দরকার আছে, শ্রমিকের যেহেতু মানুষ, তো তাদেরও একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, সেটা তাদেরকে দিতে হবে যথাযথভাবে, এবং তার সাথে উন্নত প্রযুক্তি। আমি চাইলাম যে আমার শ্রমিকদের দক্ষতা বা হচ্ছে ক্ষমতা হচ্ছে একটা 1 মাসে 10,000 ইউনিট উৎপাদন করা, সেখানে আমি যদি জোর করে 20,000 চাই, তাহলে কিন্তু সেটা তারা দিতে পারবে না। তার জন্য আমাকে সেখানে কি করতে হবে, উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে, এবং সেটা ব্যবহার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদের দক্ষতা অর্জন করাই দিতে হবে যে এই যন্ত্র এভাবে উৎপাদন করে, যার মাধ্যমে আমরা আগে 10 থেকে এখন ইউনিটটা 20 নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারের উপাদান। তাহলে কী প্রভাব করতে পারে, কী উপাদানগুলো প্রভাবিত করতে পারে শ্রম দক্ষতাকে? ব্যক্তিগত গুণ, শিক্ষা প্রশিক্ষণ, কাজের পরিবেশ, কাজের শর্ত, কাজের নিশ্চয়তা, নিরাপত্তামূলক ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি। তো আশা করছি বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বাংলাদেশে যে শ্রমিকরা আছে তারা কেন দক্ষ হয় না। আমরা জানি বাংলাদেশে অসংখ্য, এই যে একটু আগে আমরা শ্রমিক যোগানের কথা যখন বলেছিলাম, তখন দুটি দিক থেকে দেখেছিলাম, একটা দক্ষতা, একটা হচ্ছে জনসংখ্যা। সো আমরা সেখান থেকে বলতে পারি যে বাংলাদেশে তো হাজার হাজার মানুষ বেকার পড়ে আছে, বা অসংখ্য আমাদের কি আছে, তোমার শ্রমিক আছে, কিন্তু তারা দক্ষ কয়জন, এইটা একটা প্রশ্ন থেকে যায়। বা কেন তারা দক্ষ হয় না, তাদের কারণগুলো কি দক্ষ না হওয়ার পিছনে, সেগুলো যদি আমরা দেখতে যাই, প্রথম কারণ হচ্ছে তারা প্রশিক্ষণের অভাব, যে তারা ঠিকঠাক কোনো প্রশিক্ষণ পায় না। তাদেরকে একটা ধরো নতুন যন্ত্রপাতি চালাতে দিল, কিন্তু তারা জানেই না সেটা কীভাবে ব্যবহার করতে হয়। সো তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই জিনিসটি না বোঝাই, তো আলটিমেটলি তারা কিন্তু সেইটা চালাইতে পারবে না খুব সুন্দরভাবে। সো সেখানে তাদের কোনো কী হবে না, দক্ষতা প্রমাণে তারা দিতে পারবে না। এই জন্য আমাদের কি হয়, শ্রমিকরা দক্ষতা অর্জন করতে পারে না। সো আলটিমেটলি যখন দক্ষতা সে অর্জন করতে পারবে না, তার একটা ল্যাকিংস থেকে যাবে। সো সেখান থেকে কখনই খুব ভালো একটা ফিডব্যাক তুমি আশা করতে পারো না, ঠিক আছে, প্রতিষ্ঠানে সত্যাগারী হিসাবে। শিক্ষার অভাব, বাংলাদেশে যত পরিমাণ শ্রমিক গার্মেন্টসে কাজ করে, তুমি একটু খেয়াল করে দেখো কজন শিক্ষিত আছে। সবাই কিন্তু খুব স্বল্প শিক্ষিত হলেও খুব স্বল্প, আবার অনেকেই আছে একদমই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তো এই ধরনের লোকদের দ্বারা আসলে দক্ষতা সম্পন্ন কোনো কাজ করা অনেক একটা কঠিন, ঠিক আছে। যদিও অনেকে প্রশিক্ষণের মাধ্যমে সার্ভাইভ করতে পারে, বাট সেটা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, তার পরবর্তী স্টেজে গেলে তারা আর কি করতে পারে, সার্ভাইভ করতে পারে না। তারপরে প্রযুক্তির অভাব আছে। হ্যাঁ, বাংলাদেশে প্রত্যেকটা কারখানায় কিছু প্রযুক্তিগত সমস্যাও আছে, যে তারা যে ধরনের পণ্য চায়, ইউনিট উৎপাদন করতে চায়, সেই পরিমাণ পণ্য ইউনিট উৎপাদন করতে হলে যে ধরনের প্রযুক্তি থাকা দরকার সেটা তাদের নাই, কারণ তাদের মূলধনের একটা স্বল্পতা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো কম বেতন বা মজুরি। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সেখানে শ্রমটাও সহজলভ্য। সো তারা যেহেতু কম বা বেতন পায়, মজুরি পায়, এটাও তাদের ক্ষেত্রে একটা কি মানে তোমার হচ্ছে খারাপ ফিডব্যাক ফেলে, যে আমরা এত পরিশ্রম করছি কিন্তু তার বিনিময়ে পারিশ্রমিকটা খুব কম পাচ্ছি। তো তাদের এটা একটা অসন্তুষ্টিকর উপাদান হিসেবে তাদের গৃহীত হয়। চাকরি অনিশ্চয়তা, যেটা সবচেয়ে বেশি, তাদের চাকরি কোনো অনিশ্চয়তা থাকে না, কখন চলে যাবে এটা তারা নিজেও জানে না, ঠিক আছে। সো যে কোনো মুহূর্তে যদি তোমাকে এমডি এসে বলে তোমার চাকরি থেকে নাই, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই কারণে, তো এই
চাকরি অনিশ্চিত থাকার কারণে সে সব কাজ, যে কাজই তুমি তাকে দাও, সে একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে কাজ করবে, যে আমার যদি একটু থেকে ভালো অবস্থা থেকে খারাপ অবস্থা আমি করে ফেলি, হুট করে যদি আমার অনিশ্চয়তা বশত বা আমার তোমার হচ্ছে কি অনিচ্ছা বশত হয়ে যায়, সো আমার চাকরিটা কি থাকছে না, ঠিক আছে। সো এই ধরনের একটা অনিশ্চয়তা নিয়ে সে সব সময় কাজে লেগে থাকবে, এবং তখন কখনোই যখন তার মাঝে একটা অনিশ্চয়তা কাজ করবে, ভয় কাজ করবে, প্যানিক কাজ করবে, তখন সে কখনোই আমার চাহিদা অনুযায়ী পণ্যতা বা তাদের যে দক্ষতা, যাদের সুপ্ত গুণটা আছে, সেটা কখনো সে প্রতিফলিত করতে পারবে না, সে সবসময় ব্যর্থ হবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই এখানে বাংলাদেশের যে শ্রমিকরা আছে, বাংলাদেশের শ্রমিক যে দক্ষ হওয়ার না পেছনে কারণ বা দক্ষ না হওয়ার পেছনে কারণ সবচেয়ে আমি মনে করি সেটা হচ্ছে সরকার পৃষ্ঠপোষকতার অভাব, যে তাদেরকে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, সরকার তাদের কোনো দায়িত্ব নেয় না, তাদের বিপক্ষে কোনো একটা ভালো উদ্যোগ নেয় না, ঠিক আছে, এজন্য তারা কি দক্ষ হইতে পারে না। তো বাংলাদেশের শ্রমিকদের দক্ষ হওয়ার কারণ মূলত এগুলোই, যে তাদের প্রশিক্ষণের পর্যাপ্ত অভাব রয়েছে, তাদের শিক্ষার পর্যাপ্ত পরিমাণ বা 100% অনেক 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 বেশি অভাব রয়েছে শিক্ষা তাদের। তারপরে প্রযুক্তিগত তো একটা অভাব থেকেই যায়, তাদের একটা কম বেতন মজুরি, এটা একটা সমস্যা, চাকরি তাদের একটা অনিশ্চয়তা, তাদের স্থায়িত্ব দেওয়া নেই চাকরি, এটা একটা সমস্যা, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা মনে করি আমি সরকারের পৃষ্ঠপোষকতার একটা অভাব আছে, ঠিক আছে, কারণ সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই একজন শ্রমিককে দক্ষ করে তোলার বা দক্ষতা অর্জন করতে আমরা পারবো না, দক্ষতা অর্জন করা দিতে পারবো না, ঠিক আছে। সো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে অনেক কম দেখা যায়। এবার আসি, বাংলাদেশের শ্রমিকরা যে দক্ষ না, তাদের কি কখনো দক্ষ করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যে কারণে তারা দক্ষতা অর্জন করতে পারে না বা তারা অদক্ষ, ঠিক সেই কাজগুলোকে উন্নতি করার ফলে আমরা তাদেরকে দক্ষ করে তুলতে পারবো। যেমন তাদেরকে প্রশিক্ষণ অভাবের মাধ্যমে তারা দক্ষ ছিল না, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, তাহলে তারা কি অবশ্যই দক্ষতা অর্জন করবে। তাদের শিক্ষার অভাব ছিল, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, তাদের শিক্ষিত করে তোলার একটা প্রয়াস নেওয়া, এটার ফলে তারা কী হতে পারবে, দক্ষতা তাদের বাড়বে। তারপর প্রযুক্তিগত সমস্যা ছিল, সেই প্রযুক্তিগত সমস্যাটা তাদের বৃদ্ধি করে দাও, যতটুকু প্রযুক্তিগত সাপোর্ট দরকার সেই সাপোর্ট তাকে সেখানে দাও। তার মানে কি হচ্ছে, যখন আমি প্রযুক্তিগত সাপোর্ট যতটুকু দরকার ততটুকু আমি দিতে পারছি, তখন আমরা বলবো শ্রমিকদের দক্ষতা অবশ্যই বাড়বে। এই দক্ষতা কিভাবে বাড়বে, এই যে তাদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি, এই যে তাদেরকে আমি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, এর মাধ্যমে সে প্রযুক্তির ব্যবহারটা জানতে পারবে, এবং অবশ্যই তাদের দক্ষতাটা কি হবে, আগের থেকে বেড়ে যাবে। এরপরে তাদের যে বেতনটা ছিল কম, সেটাকে ন্যায্য বেতনে পরিণত করে দাও, তাদের যে সময় ঘন্টা, তাদের যে পরিশ্রমের যে যতটুকু তাদের বেতন পাওয়া উচিত, তাদেরকে সেই পরিমাণ বেতন বা মজুরি তাদেরকে দেয়া। তারপরে চাকরির যে অনিশ্চয়তা ছিল সেখানকার নিশ্চয়তা দেওয়া। তারপরে সরকারের যে পৃষ্ঠপোষকতার অভাব ছিল, এটাকে পৃষ্ঠপোষকতা নিয়ে আসা বা তাদের সরকারের কর্তৃক পৃষ্ঠপোষকতা দান করা। তো এই কাজগুলো যদি করি, তাহলে আলটিমেটলি আমার কী হচ্ছে, তোমার শ্রমিকের দক্ষতা বেড়ে যাবে আলটিমেটলি আগের থেকে। তার মানে আমরা দেখলাম যে প্রশিক্ষণের ব্যবস্থার যদি অভাব থাকে, শ্রমিকের দক্ষতা বাড়ে না, ঠিক আছে, অদক্ষ থেকে যায়। আর যদি সেই ব্যবস্থাটা করা হয়, সে দক্ষ হয়ে যায়। ঠিক একইভাবে শিক্ষার ব্যবস্থা, প্রযুক্তির ব্যবস্থা, ন্যায্য বেতন, চাকরির নিশ্চয়তা এবং সরকারের পৃষ্ঠপোষকতা দান, এগুলোর মাধ্যমে একজন অদক্ষ শ্রমিককে অবশ্যই দক্ষ করে তোলা যায়, ঠিক আছে। ওয়েল ডান। এই হচ্ছে শ্রমিকদের অবস্থা বাংলাদেশে, তাদের অদক্ষ কারণগুলো কী কী, তাদের দক্ষতা কীভাবে অর্জন করানো যায়, সেই কাজগুলো কী কী, কারণগুলো কী কী হতে পারে, আমরা সেগুলো দেখে নিলাম। তোমরা এখানে দেখে নেবে, এবং এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটির মাধ্যমে একজন অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলা সম্ভব, ঠিক আছে। সো এগুলো আমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এরপরে আসো মূলধন। সর্বশেষ আমরা এখানে উৎপাদনের 4টি উপাদান দেখেছিলাম, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সো আমাদের ভূমি শেষ, আমাদের শ্রমটাও শেষ। এবার আমরা আসলাম হচ্ছে মূলধনের ধারণা। মূলধন বলতে কী বোঝানো হয়, আমরা একটি বিষয় বলি বা উদাহরণের মাধ্যমে প্রথমে বিষয়টা চিন্তা করছি। হাসান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেন। তিনি ছোটবেলা হতে একজন সফল ব্যবসায়ী হতে চেয়েছিলেন, তাই কয়েকজন বন্ধু মিলে নুরানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি অর্গানিক জিনিসপত্র গ্রাম থেকে সংগ্রহ করে শহরে প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে স্থানীয় ক্রেতা সাধারণের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি মোতাবেক হাসান সাহেব ব্যবসার প্রারম্ভে 50,000 টাকা নগদ অর্থ দিয়েছে। বন্ধুদের মধ্যে কেউ বা প্রয়োজনে আসবাবপত্র দিয়েছেন, কেউ বা অফিস হিসেবে নিজের বাড়ির কয়েকটি রুম বা মালামাল আনানোর জন্য ভ্যান গাড়ি দিয়েছেন। ব্যবসায় পরিচালনায় হাসান সাহেবের নগদ টাকা, তার বন্ধুদের আসবাবপত্র, অফিস রুম, ভ্যান গাড়ি ইত্যাদি ব্যবসার পুঁজি বা ব্যবসায় বিনিয়োগকৃত মূলধন হিসেবে বিবেচিত হবে। তার মানে আমরা জানতে পারলাম, আমরা প্রথমেই পড়েছিলাম মূলধন সম্পর্কিত আলোচনায়, যে মূলধন হচ্ছে ব্যবসায় পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেটা সরাসরি কাজ দেবে, সেটা হচ্ছে আমাদের মূলধন, এবং মূলধনকে বলা উৎপাদিত উপাদান। সো এটা হচ্ছে মূলধন। মূলধন যে শুধুমাত্র অর্থই হতে পারে এমন না, মূলধন আসবাবপত্র হতে পারে, অনেক কিছু হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম মূলধন হিসেবে সে টাকার বিপক্ষেও কী হতে পারে, আসবাবপত্র, অফিস রুম, ভ্যান গাড়ি ইত্যাদি আমাদের মূলধন হিসেবে এখানে আমরা গৃহীত করে ফেলেছি। ওয়েল ডান। এবারে আমরা আসি
মূলধন গঠনের পর্যায়, মূলধন কিভাবে আমরা গঠন করতে পারবো। সো এই মূলধন গঠনের পর্যায় মূলত চারটি। একটি হচ্ছে আমাদের আয়, একটি হচ্ছে সঞ্চয়, একটি হচ্ছে সঞ্চয় সংগ্রহ, একটি হচ্ছে বিনিয়োগ। আচ্ছা, এখানে দেখো মূলধনকে আমরা কি বললাম একটু আগে, যে মূলধন হচ্ছে উৎপাদন, উৎপাদিত উপাদান। লাইনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই লাইনটা হচ্ছে তোমার খ নম্বর প্রশ্ন থাকতে পারে, তার মানে এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, খ নম্বর প্রশ্নের জন্য, যে মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় ব্যাখ্যা করো। সো এটা তোমাদের জানতে হবে। এরপরে দেখো আমরা বললাম যে মূলধন গঠনের পর্যায়ে কতটি, চারটি। নাম্বার 1 ছিল আয়, সেকেন্ড সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ এবং হচ্ছে বিনিয়োগ। আচ্ছা, এই মূলধনটা যে গঠন করছি তার পর্যায়ে যে চারটি, তাহলে এই চারটি পর্যায়ে কোন কোন উপাদান বা কী কী মিলে আমাদের মূলধনটা গঠিত হবে। মোট কথা মূলধনের সূত্র হচ্ছে এভাবে, মোট যে উৎপাদনটা করব সেখান থেকে ভোগের পরিমাণটা বাদ দিয়ে যেটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের মূলধন। মোট উৎপাদন করছি আমি 100 টাকা, আমি ভোগ করলাম কত টাকা, 50 টাকা, তার মানে আমার মূলধন কত, আমার মূলধন হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে আমার ক্যাপিটালের পরিমাণ। এটা হচ্ছে আমার কিসের পরিমাণ ছিল, মোট উৎপাদনের পরিমাণ ছিল। এটা ছিল আমাদের মোট ভোগের বা কনজিউমের পরিমাণ ছিল। এটা থেকে আমরা মোট উৎপাদন থেকে যদি আমরা ভোগের পরিমাণটা বাদ দিই, তাহলে যেই টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের মূলধন। আর এই মূলধনটা গঠনের পর্যায়ে হচ্ছে আয়। আয় থেকে তো কি আসে, আমাদের সঞ্চয় হয়, এবং সেই সঞ্চয় থেকে আমরা কি করি, সঞ্চয়টা সংগ্রহ করি। আমার আয় হয়েছে 10 টাকা, সেই আয় থেকে আমরা সঞ্চয় করলাম 10 টাকা থেকে 5 টাকা সঞ্চয় করলাম। এই 5 টাকা থেকে আমরা সেই 5 টাকা বিভিন্নভাবে, ধর এখন 5 টাকা, পরবর্তীতে আবার 5 টাকা, তারপর আবার 5 টাকা, এগুলোকে আমরা সংগ্রহ করে একত্রে কী করলাম, একত্র করলাম। কত হলো তাহলে, 3 বারে 5 5 করে 15 হয়ে গেল, এবং সেই টাকাটা আমরা কোথাও আবার কী করতে পারবো, বিনিয়োগ করতে পারবো। তার মানে দেখো আয়, আয় থেকে আগে বিক্রয় আসে, বিক্রয় থেকে তোমার আয়, আয়ের ফলে সেখানে সঞ্চয় সৃষ্টি হয়, সঞ্চয়গুলোকে একত্রিত করে সঞ্চয় সংগ্রহ করা হয়, তারপর সেগুলোকে আবার আমার কী করা হয়, বিনিয়োগ করা হয়। তো এই জন্যই আমরা বলি যে মূলধন যেভাবে গঠন হয় তার পর্যায় চারটা। প্রথমত আমাদের আয় করতে হয় বিক্রয়ের মাধ্যমে, তারপর সেখান থেকে যে মুনাফাটা সেটার মাধ্যমে আমরা সঞ্চয় করি, সেই সঞ্চয় অর্থাৎ আয় মানেই কী করা, সঞ্চয় করা। আয় থেকে সেই সঞ্চয়টা থেকে আমরা প্রতিবার যে সঞ্চয়টা করবো সেটাকে একত্র করে সঞ্চয় সংগ্রহ ধাপে নিয়ে আসবো, এবং সর্বশেষ সেই সঞ্চয় সংগ্রহ থেকে আমরা কী করবো, একটা মোটা পরিমাণ টাকা আমরা কী করবো, বিনিয়োগ করতে পারবো। যেমনটা দেখলাম এখানে, যে প্রথমবার 5 টাকা, তারপরে 5 টাকা, তারপরে আবার 5 টাকা, সেই টাকাটা আমরা সঞ্চয় সংগ্রহ পর্যায়ে একত্র করে হলো 15 টাকায়, সেই টাকাটা এখন একত্রে আমরা কী করবো, বিনিয়োগ করব। সো এই হচ্ছে আমাদের মূলধন গঠনের যাবতীয় বিষয়াবলী। এবার আসে মূলধন গঠনের বৈশিষ্ট্য। মূলধন গঠনের বৈশিষ্ট্য, প্রথম ধাপটা হচ্ছে মূলধন উৎপাদনশীল। অবশ্যই মূলধন উৎপাদনশীল। কেন উৎপাদনশীল, কারণ আমরা জানি মূলধন সংখ্যাতে যে মূলধন উৎপাদনের সাথে জড়িত, কোনো একটি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে সাহায্য করে মূলধন, সেজন্য আমরা বলবো মূলধন হচ্ছে উৎপাদনশীল। অতীত শ্রমের ফল, অবশ্যই মূলধন অতীত শ্রমের ফল। তুমি একটু খেয়াল করো মূলধনে তুমি কোথা থেকে কালেক্ট করছো, তুমি অবশ্যই শ্রমের ফল, যেহেতু আমরা বললাম যে শ্রমের ফলে কি হয়, অর্থ উপার্জন হয়, তাই না, অর্থ উপার্জন করি আমরা। সেই অর্থ উপার্জনকৃত যে অর্থটা আছে সেখান থেকে আমরা কিসের সৃষ্টি করি, আমরা সেখান থেকে মূলধনের সৃষ্টি করি। তাহলে যেহেতু আমরা শ্রম থেকে অর্থ উপার্জন করি, সেই আবার অর্থ উপার্জনকৃত অর্থ থেকে আমরা আবার কি সৃষ্টি করি, মূলধনের সৃষ্টি করি। তো আমরা অবশ্যই শ্রম অতীতের ফল, অতীতে আমরা শ্রম মাধ্যমে অর্থ উপার্জন করেছি, সেটাকে পরবর্তীতে আমরা কি করছি, আবার মূলধনে রূপায়িত করছি। সেজন্য আমরা বলি অতীত শ্রমের ফল হচ্ছে মূলধন। মূলধন অস্থায়ী, মূলধন কখনো স্থায়ী হতে পারে না। আজকে তোমার কাছে 10-15 টাকা মূলধন হিসেবে আছে, এটা 2 দিন পরে নাও থাকতে পারে, 2 দিন পরে 10-এ নামতে পারে, 2 দিন পরে 5-এ নামতে পারে, আবার পরবর্তীতে হতে পারে সেটা 20-এ চলে যেতে পারে। তো এটা কখনোই কি না, আমাদের স্থায়ী না। একটা সময় বাড়তে পারে, একটা সময় কমতে পারে, আবার এক ধাপ করে একবারে আগের থেকে বেশি পরিমাণ বাড়তে পারে। তো এই জন্য আমরা বলি যে মূলধন কখনো স্থায়ী না, সবসময় অস্থায়ী। সঞ্চয় থেকে সৃষ্টি, মূলধন অবশ্যই সঞ্চয় থেকে সৃষ্টি। তুমি একটু খেয়াল করো আমরা কি করলাম, তোমার হচ্ছে মূলধন গঠনের পর্যায় হচ্ছে চারটি, আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ এবং বিনিয়োগ। এই সঞ্চয়, আয় থেকে সঞ্চয় করছি, সঞ্চয় থেকে সঞ্চয় সংগ্রহ করছি, তারপরে বিনিয়োগ, এই বিনিয়োগিত অর্থ থেকে আবার আমরা কি করছি, মুনাফার মাধ্যমে ক্যাপিটাল বা হচ্ছে মূলধনটা গঠন করছি। তো যেহেতু আমরা এই সঞ্চয় থেকে সব কিছু করছি, তার মানে আমরা বলতে পারি মূলধনটা কি সঞ্চয় থেকে সৃষ্ট একটি উপাদান, অবশ্যই বলতে পারি। এবং ভবিষ্যৎ আয়ের উৎস, মূলধনটা অবশ্যই ভবিষ্যৎ কাজে তৈরি করে রাখা হয় বা সৃষ্টি করা, এই জন্য আমরা বলতে পারি ভবিষ্যৎ আয়ের উৎস হিসেবে কাজ করে আমাদের মূলধন। সো আমরা মূলধনের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো পাইলাম সেগুলো হচ্ছে মূলধন উৎপাদনশীল, হ্যাঁ, অতীত শ্রমের ফল, তাও ঠিক আছে। মূলধন অস্থায়ী, কখনো স্থায়ী নয়, সঞ্চয় থেকে এটা সৃষ্টি হয় এবং এটা ভবিষ্যৎ আয়ের উৎস হিসেবে আমাদের কাজ করে। সো মূলধনের বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। এরপর বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখব যে মূলধন গঠনের সমস্যাগুলো কী কী এবং সেগুলো সমাধানের উপায়গুলো আসলে কী কী হতে পারে। আচ্ছা, বাংলাদেশের মূলধন গঠনের যে সমস্যাগুলো সেগুলো যদি আমরা দেখি, মাথাপিছু আয়ের স্বল্পতা। তুমি একটু খেয়াল করো, যখন সার্ভে করে তখন দেখা যায় তোমার হচ্ছে প্রতিজন যে স্টুডেন্টটা
জাস্ট 9-10 পড়াশোনা করছে, তার কোনো ইনকাম নাই, তারও মাথা পিছু আয় ধরা হয় তোমার কত, ধরো 2000, বাংলাদেশের যত মাথা পিছু আয় আছে ধরো 2500+ সামথিং এরকম আছে। সো সে কিন্তু কোনো টাকা ইনকাম করছে না, অথচ তারা কিন্তু মাথা পিছু আয় একটা ধরে নেওয়া হয়েছে সার্ভেতে। সো এই যে তাদের মাথা পিছু আয় নাই, তারপর তাদের ধরা হয়েছে, এটা একটা কি আছে, তাদের স্বল্পতা থেকে যায়। তো এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরে বাংলাদেশে শিক্ষার অভাব, ঠিক আছে, কেন শিক্ষার অভাব, এটা বাংলাদেশের মূল কোনো সমস্যা হতে পারে। কারণ শিক্ষার যদি একটা ব্যক্তির শিক্ষার অভাব থাকে, সে শিক্ষার অভাব থাকার ফলে বুঝতে পারবে না সঞ্চয় কি, সঞ্চয় সংগ্রহ কি, মূলধন কি, বিনিয়োগ কি, এই সমস্ত জিনিসগুলো সে কিন্তু বুঝতে পারবে না। সো এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য, জানার জন্য তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। যে ব্যক্তি শিক্ষিত না, সে কখনোই বিনিয়োগ উৎসাহী হবে না, সঞ্চয় উৎসাহী হবে না, মূলধন সংগ্রহে উৎসাহী হবে না। সো এটাও একটা বড় ধরনের সমস্যা। নিরাপত্তার অভাব, বাংলাদেশে অনেক মূলধন গঠনের প্রতিষ্ঠান আছে, সেখানে নিরাপত্তার অভাব। যেমন সবচেয়ে যদি বলি অর্থের আদান প্রদানের ক্ষেত্রে ব্যাংক ইউজ করা হয়, তো সেখানে দেখা যায় অনেক সময় নিরাপত্তায় ভোগে যারা সঞ্চয়। সো এই যে প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতা আছে, এর ফলে অনেকে আমাদের মূলধন গঠনে নিরুৎসাহিত হয়। সো এই সমস্যাটা আমাকে সমাধান করতে হবে। সো এই নিরাপত্তার অভাবটা হচ্ছে আমাদের মূলধন গঠনের একটি সমস্যা। বিনিয়োগ সুযোগের অভাব, অর্থাৎ এই যে বিনিয়োগ যে আমরা করবো, তার জন্য কি হচ্ছে, একটা প্রকল্প লাগবে, সুযোগ লাগবে, সেই সুযোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে অভাব রয়েছে। যার কারণে মানুষের অঢেল টাকা পয়সা থাকা, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কিন্তু বিনিয়োগের সুযোগ পাচ্ছে না, বা তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপত্তা সেখানে পাচ্ছে না, যে আমি আদৌ সেখানে অর্থটা বিনিয়োগ করবো, বা আমার জন্য সেটা কি নিরাপদ হবে নাকি হবে না, এই ধরনের তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এরপরে দূরদৃষ্টির অভাব, বাংলাদেশ মানুষ যদি শিক্ষার অভাব থাকে, একজন শিক্ষিত মানুষ অবশ্যই দূরদর্শী সম্পন্ন হয়, কিন্তু যার মাঝে কোনো শিক্ষা নাই, সে না বুঝবে সঞ্চয় সম্পর্কে, যেমন না বুঝবে বিনিয়োগ, না বুঝবে তোমার সঞ্চয় আয় সম্পর্কে বা সৃষ্টি সম্পর্কে, এরকম বুঝবে না। সো সে যেহেতু মূলধন গঠনের কাঠামো যে পর্যায়ে সঞ্চয় সংগ্রহ এবং বিনিয়োগ এগুলো সম্পর্কে জানবে না, সো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তার কিন্তু কোনো দূরদৃষ্টিও থাকবে না, যে ভবিষ্যতে কি হতে পারে এটা হয়তো বা বুঝতে পারবে, বাট তার জন্য কী করা উচিত সেটা কিন্তু সে জানবে না, বুঝতে পারবে না, সেই সম্পর্কে সে চিন্তা করার ক্ষমতা থাকবে না, যে আমার ভবিষ্যতে এই সমস্যা হতে পারে, তার জন্য এখন আমাকে মূলধন গঠন করতে হবে, এই যে বিষয়গুলো সে সেটা কিন্তু বুঝতে পারবে না। সো এই ধরনের সমস্যাগুলো থাকার ফলে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত মূলধন গঠন করা যায় না বা সম্ভব না। সো বাংলাদেশে মূলধন গঠনের সমস্যাগুলো তো মূলত এই যে মাঝাবিদু যে আয়টা আছে, সেই আয়ের স্বল্পতা একটা দেখা দেয়, শিক্ষার অভাব রয়েছে, নিরাপত্তার অভাব রয়েছে, বিনিয়োগের সুযোগের অভাব রয়েছে, এবং দৃষ্টির অভাব রয়েছে। ভবিষ্যতে কি হতে পারে, তার জন্য কি করা উচিত, এই সম্বন্ধে চিন্তা ভাবনা মানুষ করতে পারে না, কারণ তারা শিক্ষার অভাব তাদের মধ্যে একটা বিরাজমান, সেই জন্য আমাদের দেশে মূলধন গঠন করাও সম্ভব হয় না। এখন আমরা একটু দেখব যে বাংলাদেশে যে মূলধন গঠনের সমস্যাগুলো আমরা বললাম, এগুলো কি উন্নতি করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই উন্নতি করা সম্ভব, সমাধানও আছে। কি সমাধান, যে সমস্যাগুলো আমরা বের করলাম, সেই সমস্যাগুলো বিকল্প কাজ, বিপরীত কাজটা করলে আমাদের কি হয়ে যাচ্ছে, সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যেমন কীরকম, মাথায় পিছু আয় স্বল্পতা ছিল, বেশি ছিল, সেটাকে জাস্ট কমায় দাও, ঠিক আছে, মাথা পিছু আয় যে স্বল্পতা ছিল সেটাকে কমায় দাও, মানে স্বল্পতাটা হ্রাস করে দাও, তার ফলে আমাদের কি হবে, মূলধন গঠনটা ইজি হয়ে যাবে। শিক্ষার হার বাড়াতে হবে, তারপরে নিরাপত্তার যে অভাব ছিল সেটা দূর করে দিতে হবে, বিনিয়োগের যে সুযোগের অভাব ছিল সেটাও কি করতে হবে, আমাদের দূর করে দিতে হবে, এবং দূরদৃষ্টির যে অভাবটা ছিল সেটা শিক্ষার হার বাড়ানোর মাধ্যমে মোচন করতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, তখনই আমাদের শুধুমাত্র মূলধন গঠন করা সম্ভব, বা তখন কোনো বাধা সৃষ্টি হবে না। কারণ একটা মানুষ শিক্ষিত হলে সে বুঝবে, তার দূরদৃষ্টিতে থাকবে, ভবিষ্যৎ সময় চিন্তা করতে পারবে, তার জন্য যে মূলধন গঠন করা দরকার, কিছু সঞ্চয় রাখা দরকার, সে সেগুলো জানবে, এবং সে সঞ্চয় বা বিনিয়োগে উৎসাহী হবে, কখনো নিরুৎসাহিত বোধ করবে না। ওয়েল ডান। এবার আমরা দেখব লাস্ট, অর্থাৎ উৎপাদনীতে আমরা যে উৎপাদন উপাদান 4টি, ভূমিশ্রম, মূলধন, সংগঠন, সেই সংগঠনের সর্বশেষ ধাপ আমরা এখন আসলাম, সেটা হচ্ছে সংগঠন, বা উৎপাদনের উপকরণের সর্বশেষ ধাপ সেটা হচ্ছে সংগঠন, বা চতুর্থ ধাপ সেটা হচ্ছে আমাদের সংগঠন। সংগঠনটাকে আমরা জানি, সংগঠন এক কথা হচ্ছে সমন্বয় প্রক্রিয়া বা একত্রীকরণ প্রক্রিয়া, এরকম। আচ্ছা, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধনপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে আমরা কি বলি, সংগঠন বলি। আমি আবার বলছি, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধনপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে আমরা কি বলছি, সংগঠন হিসেবে আখ্যায়িত করছি। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পৃথিবীর সবাই সংগঠন গড়ে তুলতে পারে না। কেন পারে না? কারণ একজনের ভূমি থাকলেও সে প্রয়োজনে শ্রমিক সংগ্রহ করতে পারে না, আবার কারো পরবর্তীতে মূলধন থাকা সত্ত্বেও সে শ্রমিকের অভাবে সংগঠন গড়ে তুলতে পারে না। আবার এমনও অঞ্চল আছে যেখানে অসংখ্য শ্রমিক রয়েছে কিন্তু পর্যাপ্ত
বা মূলধনের অভাবে একজন মানুষের সংগঠন তৈরি করার স্বপ্ন আজ স্বপ্নই থেকে গেছে। ধরো তুমি একটা প্রতিষ্ঠান দিতে চাও, তোমার পর্যাপ্ত মূলধন আছে, ভূমি আছে, শ্রমিকের অভাব তুমি বোধ করছো, তুমি কখনোই সেটা কি করতে পারবে না, বাস্তবায়ন সে স্বপ্ন করতে পারবে না, স্বপ্ন জায়গায় থেকে যাবে। আবার তোমার কাছে শ্রমিক আছে, ভূমি আছে, কিন্তু তোমার কাছে মূলধন নাই, তোমার স্বপ্ন কখনোই বাস্তবায়ন করা সম্ভব না। সেজন্যই আমরা বলি যে এই সংগঠনের যে পর্যায়টা আছে এটার মাধ্যমে আমাদের ভূমি, শ্রম, মূলধন যে তিনটি উপাদান আছে সেগুলোকে কি করা হয়, একত্রে আমরা সমন্বয় করি বা মার্চ করি, যার ফলে আমার প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে সফলতার পথে ধাবিত হতে পারে। ঠিক আছে, তো একটা ছাড়া কখনো অন্যটা আমরা সফলতার সাথে ধাবিত বা সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো না। যেটা আমরা দেখলাম যে একজন শ্রমিকের প্রচুর পরিমাণে ইচ্ছে থাকা সত্ত্বেও সে বিভিন্ন ধরনের উপাদানের অভাব বোধ করার ফলে সে কি তার স্বপ্নটা কিন্তু স্বপ্নে থেকে যাচ্ছে, কখনোই সে সেটাকে বাস্তবায়িত করতে পারছে না। সো সেই বাস্তবায়নের কাজটা আমরা এখন সংগঠনের মাধ্যমে করতে পারি। ওয়েল ডান। এরপরে আসি সংগঠনের প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা একটু দেখব। সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমটা হচ্ছে উদ্দেশ্য। অবশ্যই আমি কি ধরনের সংগঠন করছি বা কেন সবগুলোকে আমরা একত্রীকরণ করছি তার একটা আমার পেছনে উদ্দেশ্য থাকবে। শুধুমাত্র সংগঠনই না, তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে তোমার প্রত্যেকটা কাজের পেছনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য জড়িত। তুমি ধরো বাসা থেকে বের হয়েছো, তোমার যে উদ্দেশ্য ঠিক না থাকে যে আমি কোথায় যাব, তাহলে কিন্তু তুমি যা যাবরের মধ্যে ঘুরে ফিরে বেরবে, তোমার কোনো উদ্দেশ্য জায়গায় যাওয়া হবে না। কিন্তু তুমি যদি মনে করো যে আজকে আমি ফার্মগেট যাব, আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাব, সো তোমার উদ্দেশ্য লক্ষ্য, তুমি সেই পথে যে পাশে তুমি যেতে চাও না কেন তুমি যেতে পারবা। বাট তোমার যদি উদ্দেশ্য ঠিক না থাকে, তুমি কোন দিকে যাবা, তুমি যে কোনো পাশে যেতে পারবা, তোমার যাযাবরের মতো ঘুরতে হবে, তুমি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করবা। সো অবশ্যই সেজন্য বলা হয় যে প্রত্যেকটা মানুষের জীবন বা ব্যক্তিগত জীবন, শিল্পগত জীবন, শিক্ষাগত জীবন, যে কোনো ধরনের জীবন হোক না কেন, তার পিছনে অবশ্যই একটি কি আছে, আমাদের উদ্দেশ্য জড়িত আছে। উদ্দেশ্যবিহীন কোনো মানুষ হয় না। ঠিক আছে, সেজন্য আমরা সব কিছুর পেছনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য দাঁড় করে রাখি। সো এই জন্য সংগঠনের বৈশিষ্ট্য আমরা প্রধান বলছি, এটা হচ্ছে উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যটা হচ্ছে সংগঠনের প্রধান বৈশিষ্ট্য। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কোনটি, সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমরা বাকি উপাদানগুলোকে সংগঠিত করছি, মার্চ করছি, সেটা আমাকে অবশ্যই রাখতে হবে। যদি আমরা কি উদ্দেশ্যে বাকি উপাদানগুলোকে একত্রীকরণ করছি এটা না জানি, তাহলে এই সংগঠনের কোনো কাজ আমাদের নাই বা এর দ্বারা কোনো সফলতা আমরা পাবো না। এই জন্য আমরা উদ্দেশ্যকে সংগঠনের প্রধান উদ্দেশ্য বলে বা বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করি। এরপরে হচ্ছে শ্রম বিভাগ, এরপর হচ্ছে সমন্বিত প্রচেষ্টা, নিয়ন্ত্রণ, কাজের পরিসর নির্ণয়। তোমাকে যেমন শ্রম বিভাগকে নির্বাচন করতে হবে সংগঠনের মাধ্যমে, সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে, সাথে সাথে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং কাজের পরিসরটাও নিয়ন্ত্রণ করতে হবে। এবার আমরা দেখব সংগঠনের শ্রেণীবিভাগ। আমরা সংগঠনকে টোটাল 7 ভাবে বিভক্ত করতে পারি। কি? প্রথম হচ্ছে এক মালিকানা, দ্বিতীয় হচ্ছে অংশীদারি, যৌথ মূলধনী বা কোম্পানি, সমবায় সংগঠন, ব্যবসায়িক জোট, যৌথ উদ্যোগ এবং হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। যৌথ উদ্যোগ বলতে যৌথ উদ্যোগে তোমার হচ্ছে কোম্পানি ব্যবসা, এটাকে বলা হয়, যেটা সবচেয়ে আধুনিক। সো এই সংগঠনের শ্রেণীবিভাগ মোট 7টি। এটা আমাকে মাথায় রাখতে হবে যে সংগঠনকে সর্বমোট 7 প্রকারভাবে বা 7টি ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়, দেন হচ্ছে অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী কোম্পানি, তারপর সমবায় সংগঠন, ব্যবসায়িক জোট, যৌথ উদ্যোগে ব্যবসায় এবং হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন। এই 7টি ভাগ আমাকে বা এই 7টি প্রকারভেদ আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা এর প্রত্যেকটা নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে আমরা যদি দেখি এখানে তোমার এক মালিকানা ব্যবসায়, এক মালিকানার ব্যবসার ক্ষেত্রে কী আলোচনা করতে পারি, যে এক মালিকানার ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি সর্বেসর্বা। সে যদি মনে করে যে আমি আজকে ব্যবসাটা স্থাপন করছি, কিছুদিন হলো আজকে আমি ধ্বংস করে দিব, সে করতে পারে। অর্থাৎ মালিকই সর্বেসর্বা। এখানে মালিক যতটুকু আয় করবে সম্পূর্ণ মালিকের, যতটুকু তার ব্যয় হবে সম্পূর্ণ কোথা থেকে হবে, মালিক তার নিজের অর্থ থেকেই দেবে। তার মানে যা কিছু ঘটে, কোনো ক্ষতি হোক, লাভ হোক, লস হোক, সব কিছু মালিকই কী করবে, ভোগ করে থাকবে। এরপরে এখানে এক মালিকানার ব্যবসার জন্য আমরা দেখি যে কোনো আইন নির্ধারিত না, অর্থাৎ এক মালিকানার ব্যবসার জন্য কোনো আইন আমাদের দেশে এখনও নেই। এবং একজন ব্যক্তি চাইলে স্বল্প পুঁজি নিয়ে কী করতে পারে, এক মালিকানার ব্যবসা গঠন করতে পারে। এর বিপক্ষে দেখো এখানে অংশীদারি আছে। অংশীদারি মানে কি, যেখানে অবশ্যই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠা করতে হলে আমাকে 2 থেকে 20 জন, 2 থেকে 10 জন, সাধারণ ক্ষেত্রে 2 থেকে 20, ব্যাংকিংয়ের ক্ষেত্রে 2 থেকে 10, এরকম একজন ব্যক্তিকে নিয়ে আমাদের কী করতে হয়, অংশীদারি ব্যবসাটা গঠন করতে হয়। এই ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে বা অংশীদারি ব্যবসাকে আমরা টোটাল 2টি ভাগে বিভক্ত করে থাকি, একটি সাধারণ, একটি হচ্ছে সীমাবদ্ধ। সাধারণকে আবার আমরা বলি যে এখানে অংশীদার আইন 1932 মেনে চলে, সীমিত বা সীমাবদ্ধতা আমাদের 1907 বা 1898 এই আইনটা মেনে চলে। এবং এখানে
সীমাবদ্ধতা আরেকটা আছে, সেটা হচ্ছে সাধারণের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন তাদের দায়টা অসীম, কিন্তু সীমিত বা সীমাবদ্ধ ক্ষেত্রে দায়টা তাদের সসীম থাকে। সো এগুলো হচ্ছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। এরপর যৌথ মূলধনী কোম্পানি আছে, সেখানেও আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তোমার 2 থেকে সর্বোচ্চ তোমার কত 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এরপরে হচ্ছে ব্যবসার জোট আছে। ব্যবসার জোট বলতে বোঝানো হয় যে তোমার একটা সিন্ডিকেটের মতো আর কি। যাই হোক, ব্যবসা জোট বলতে বোঝানো হয় যে বাজারে যে একচেটিয়া একটা প্রভাব সৃষ্টি করে আমার পণ্যের মূল্যটা আমাদের কাছে নিব, আমরা চাইলে বৃদ্ধি করতে পারবো, আমরা চাইলে হ্রাস করতে পারবো। সো বাজারে একটা একচেটিয়া প্রভাব সৃষ্টি করাকে বলা হয় ব্যবসায় জোট। এরপর যৌথ উদ্যোগ আছে, যেখানে তোমার সবচেয়ে আধুনিক বলা হয় যৌথ উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠানকে। সেখানে সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান থাকছে। তারপরে রাষ্ট্রীয় মানে তো আমরা জানি যে রাষ্ট্রীয় মানে যেটা সরকার দ্বারা পরিচালিত হয়। সো এই ধরনের সংগঠনগুলোকে আমাদের কি করতে হবে, জানতে হবে যে সংগঠনের যে প্রত্যেকটা সংগঠন যে আছে, আমরা সংগঠনের যে শ্রেণীবিভাগ করলাম 7 প্রকার, এক মালিকানা অংশীদার, যৌথ মূলধনী কোম্পানি, রাষ্ট্রীয় ব্যবসা জোট, এই ধরনের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। যদিও প্রত্যেকটা এই মালিকানার সংগঠনের শ্রেণীবিভাগ আছে, এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় বলো, ব্যবসা জোট বলো, যৌথ উদ্যোগ বলো, রাষ্ট্রীয় বলো, এদের ক্ষেত্রে আমাদের পার্টিকুলার একটা করে অধ্যায় দেওয়া আছে বইতে। তো তারপরেও আমাকে কি করতে হবে, এইটার বিপক্ষে এই অধ্যায়ে আমাদের এই সম্পর্কিত এই যে 7টি প্রকারভেদ আছে, শ্রেণীবিভাগ আছে, এই 7টি প্রকারভেদ বা শ্রেণীবিভাগ সম্পর্কে হালকা কিছু ধারণা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওয়েল ডান। তাহলে আমরা যেটা জানলাম এখান থেকে, সংগঠন শ্রেণীবিভাগ 7 প্রকার। একটা হচ্ছে এক মালিকানা, যে অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় সংগঠন, ব্যবসা জোট, যৌথ উদ্যোগ, রাষ্ট্রীয় সংগঠন। এখান থেকে একটা কথা মাথায় রাখবে যে মালিকানার ভিত্তিতে আমরা সংগঠনকে ভাগ করতে পারি, মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা সংগঠনকে বিভক্ত করতে পারি। সো মালিকানার ভিত্তিতে বৈশিষ্ট্য, ওকে, মালিকানার ভিত্তিতে সংগঠন হচ্ছে 5 প্রকার, আর মালিকানা ও বৈশিষ্ট্য এই উভয় ভিত্তিতে আবার সংগঠন হচ্ছে 7 প্রকার, যেটা আমরা এখানে দেখছি। এটা হচ্ছে আমাদের মালিকানা এবং বৈশিষ্ট্য উভয়ের ভিত্তিতে এখানে আমরা শ্রেণীবিভাগটা করেছি। এরপরে আসো আমরা লেকচার সংশ্লিষ্ট একটা ম্যাথ সৃজনশীল দেখব। ওকে, ম্যাথ তো না, সৃজনশীল দেখব। চলো আমরা দেখি এখানে, এটা তোমাদের হচ্ছে একটা বোর্ড থেকে নেওয়া, বোর্ড পরিবর্তিত প্রশ্ন, যেখানে আমরা দেখছি যে জনাব জামিল জেক্স ফ্যাশন নামক একটি গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ 3 বছর চাকরি করার পর গার্মেন্টস শিল্পে সুপরিচিত হক ফ্যাশনে একই পদে যোগদান করেন। তাহলে এখানে কি দেখলাম, সে কি করেছিল, যে দীর্ঘদিন 3 বছর চাকরি করার পর গার্মেন্টস শিল্পে সুপরিচিত হন কোন, হক ফ্যাশনে, এবং সে হক ফ্যাশনে একই পদে যোগদান করেন। কোথা থেকে, আগের একটা গার্মেন্ট ছিল জেক্স ফ্যাশন, সেখান থেকে সে কোথায় আসছে, সুপরিচিত হক ফ্যাশনে চলে আসছে। এই প্রতিষ্ঠানটি বিদেশে তাদের পোশাক রপ্তানি করে অনেক সুনাম অর্জন করেছে। জনাব জামিল দেখলেন যে এই প্রতিষ্ঠানটি কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় হাতে কলমে প্রশিক্ষণের সিদ্ধান্ত বা উদ্যোগ নিয়ে থাকেন। তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক, যেখানে একজন জনাব জামিল নামে ব্যক্তি ছিল, তিনি আগে জেক্স ফ্যাশন নামক একটি গার্মেন্টস সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। দীর্ঘ 3 বছর সেখানে চাকরি করার পর সে গার্মেন্টস শিল্পে সুপরিচিত কী করে লাভ করে, হক ফ্যাশনে একই পদে যোগদান করেন। এই প্রতিষ্ঠানটি কী করে, তাদের যে পোশাক রপ্তানি সেখানে অনেক সুনাম অর্জন করে, এবং পাশাপাশি তারা কী করে, যে শ্রমিকদের বা কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন, পাশাপাশি তারা এই শ্রমিকদের দক্ষতা অর্জন বা বাড়ানোর জন্য তারা কী করে থাকে, প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। ওয়েল ডান, এ হচ্ছে আমাদের সৃজনশীল। এখন আমাকে বলছে ক নাম্বার মূলধন কি, এটা তোমরা জানো, ভূমি অবিনশ্বর, এর ব্যাখ্যা তোমরা নিজের করে নেবে। কিন্তু আমাদের প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে গ এবং ঘ নম্বরে আমরা কি করব। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকে জনাব জামিল কোন ধরনের শ্রমের গতিশীলতা, তাহলে এটা যদি তোমার বোর্ড প্রশ্ন, আমি বলেছি যে এখান থেকে কখনো বুলেট মিস হবে কিন্তু প্রশ্ন মিস হবে না যদি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়। সো মাস্ট বি আমাকে এই গতিশীলতাগুলো অনেক সুন্দর করে, শ্রম প্রকারভেদগুলো অনেক সুন্দর করে মাথায় রাখতে হবে। ভূমি কি, ভূমির বৈশিষ্ট্যগুলো কি, শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্যগুলো কি, মূলধন কি, তার বৈশিষ্ট্য কি, এবং আমাদের সংগঠন এবং তার বৈশিষ্ট্যগুলো কি, এগুলো আমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। আচ্ছা, উদ্দীপকে জনাব জামিল কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন তা ব্যাখ্যা করো। এরপরে ঘ নম্বরে বলেছেন যে হক ফ্যাশন শ্রম দক্ষতা বাড়াতে যে উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন তাকে যথেষ্ট বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম, যে জনাব জামিল যে শ্রম ধরনের গতিশীলতা সৃষ্টি করেছেন, সে কি করেছে, জেক্স ফ্যাশন ছিল, সে কি গার্মেন্টস, তারপরে সে আবার একটা অন্য গার্মেন্ট সুপরিচিত একই পদে যোগদান করেন। তাহলে তোমরা এখন বলো যে এটার কি ধরনের গতিশীলতা হতে পারে, একটু চিন্তা করো যে এটা কী ধরনের গতিশীলতা হতে পারে। এবং তারা যে দক্ষতা বাড়াতে তারা কি করেছে, তোমার হাতে কলমে বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থার যে উদ্যোগটা তারা নিয়েছে, এটি কি যথেষ্ট, এই কথাটা তারা জানতে চেয়েছে বা এটার বিশ্লেষণ করতে বলছে। তাহলে একটু চিন্তা করো এখানে কোন ধরনের
গতিশীলতা হতে পারে, এখানে কি তাদের যে শ্রম দক্ষতা বা তাদের যে প্রশিক্ষণের যে ব্যবস্থাটা ছিল সেটা কি যথেষ্ট কিনা। অল ডান, চিন্তা শেষ। তো চলো আমরা এক পলকে অ্যান্সারটা দেখে আসি। এবার আমরা দেখলাম যে সেখানে যে পেশাগত পরিবর্তনশীলতার বা গতিশীলতা নিয়ে আসছে, এবং সেই পেশাগত গতিশীলতায় না তার আবার আমরা শ্রেণীবিভাগ দেখেছিলাম আনুভূমিক এবং হচ্ছে উলম্ব। আনুভূমিকে আমরা কি বলেছিলাম যে ওখানে কসমেটিক্স এবং অ্যারোমেটিক্স ছিল, যে আমরা বলেছিলাম এখানে জাত চেঞ্জ করে নাই, যে ধরনের প্রতিষ্ঠান ছিল সেই ধরনের প্রতিষ্ঠানে আবার অন্য একটা জায়গায় বা অন্য ওই ধরনের প্রতিষ্ঠানে সে জাস্ট কী করেছে, তার তোমার পদমর্যাদা উন্নীত করেছে। তাহলে দেখো এখানেও কিন্তু সেম কাজটি করেছে। আমরা জানলাম সে কী করেছে, এখানে গার্মেন্টস ছিল কি নামে, জেক্স ফ্যাশন, অপর একটি গার্মেন্টস তার নাম হচ্ছে হক ফ্যাশন। তো দুটাই তো গার্মেন্টস। সো গার্মেন্টসে এক পদমর্যাদা থেকে সে অন্য পদমর্যাদায় এসেছে। তো এটাকে আমরা কি বলছি, এখন তোমার কী ধরনের পরিবর্তন বা কী ধরনের গতিশীলতা, আমরা বলছি পেশাগত গতিশীলতা। সে এক পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছে। তবে এটা পেশাগত গতিশীলতা কার মধ্যে যায়, সেটা হচ্ছে আনুভূমিক গতিশীলতার মধ্যে যায়। এই বিষয়টা আমাকে বলতে হবে, অর্থাৎ আমাকে বলতে হবে যে পেশাগত গতিশীলতা শ্রেণীবিভাগ আনুভূমিক গতিশীলতা তিনি সৃষ্টি করেন। অপরদিকে হক ফ্যাশন যে শ্রম দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়াকে প্রাধান্য দিয়েছে, যে দক্ষ কর্মী সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই। কারণ আমরা জানি যে একজন অদক্ষ শ্রমিককে, আমরা যখন শ্রমিকের দক্ষতা অদক্ষ এই যা পড়েছিলাম, তখন একজন অদক্ষ শ্রমিককে দক্ষতা করতে হলে, দক্ষ করতে হলে তার পেছনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। তার মানে আমাকে কিন্তু এই কেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ না, তাদের দক্ষতা করার উপায় কী, এই বিষয়গুলো, এই যে পয়েন্টগুলো সেগুলো মাথায় রাখতে হবে। কারণ আমরা দেখছি সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখো এখানে কি বলেছে, প্রশিক্ষণের কথা। হ্যাঁ, একটা প্রশিক্ষণের মাধ্যমে, শুধুমাত্র একটা প্রশিক্ষণের মাধ্যমে একজন অদক্ষ কর্মীকে দক্ষ করে তোলা পসিবল। ঠিক আছে, ওল্ডান। তাহলে আমরা এখানে দেখলাম কি, যে মিস্টার যে জনাব জামিল আছেন, তিনি যে ধরনের গতিশীলতা সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে পেশাগত গতিশীলতা। এবং এই যে শ্রম দক্ষতা বাড়তে সে যে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন সেটা অবশ্যই কি প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট, এর বাইরে কিছু লাগবে না। কারণ প্রশিক্ষণ দিলে তো অবশ্যই একজন অদক্ষ শ্রমিকও সে দক্ষতা অর্জন করে ফেলবে। সে জানতে পারবে কিভাবে কাজটি করতে হয়, কিভাবে যন্ত্রের ক্ষেত্রে যদি বলি, বা যন্ত্রের যদি আমরা বলি যে যন্ত্রের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার মানে সে অবশ্যই আগে যদি জানতো না যে যন্ত্র কীভাবে তৈরি করা মানে ব্যবহার করতে হয়, সে প্রশিক্ষণের ফলে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে পারবে যে এই যন্ত্রটি আমাদের কীভাবে পরিচালনা করতে হবে, এই যন্ত্রের ব্যবহার উপযোগিতা কী, এবং এগুলো কীভাবে আমাদের আসলে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওল্ডান, তাহলে এইটা আমরা জানলাম যে হচ্ছে আমাদের এখান থেকে যে জামিল কোন ধরনের গতিশীলতা সৃষ্টি করে, এবং এটাও জানলাম যে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করা হয়, আমি বারবার বলছি একটা কথা, যে এই গতিশীলতা প্রকারভেদ ছাড়া কখনো প্রশ্ন করবে না। বুলেট মিস হবে তবু কিন্তু এই অধ্যায় এই টপিকটা মিস হবে না। সো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা এই গতিশীলতাকে তোমরা অনেক সুন্দর করে হাইলাইট করে বই এটা পড়বে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তোমাদের বাসায় একটি কাজ থাকবে, নিজেরা তোমরা চেষ্টা করবে দেখবে পারো কিনা। এটা যদিও তোমাদের একটি বোর্ড, এটাও তোমাদের একটা বোর্ড পরিবর্তিত প্রশ্ন। যেমন কি বলেছে, যেমন সাজিদ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আলুর ব্যবসা আরম্ভ করেন। তিনি গ্রাম থেকে আলু কিনে বাজারে বিক্রি করেন। তার আয় থেকে দুই বন্ধুকে মাসিক 8,000 টাকা বেতন দেওয়ার পর যে টাকা অবশিষ্ট থাকে তা তিনি সঞ্চয় করেন। সঞ্চিত অর্থ থেকে 25,000 টাকা দিয়ে তিনি আলু পরিবহনের জন্য ভ্যান কিনেন। প্রতিষ্ঠান সম্প্রসারণের প্রয়োজন তার দুই বন্ধুকে 2 লক্ষ টাকা করে বিনিয়োগের প্রস্তাব দেন, এতে তারা সম্মতি জ্ঞাপন করেছেন। এই হচ্ছে আমাদের একটা উদাহরণ। ওকে, এবার গ নম্বরে আমরা জানতে চেয়েছে যে উদ্দীপকের ভ্যানটি উৎপাদনের কোন উপকরণের সাথে যায়। তাহলে উৎপাদন উপকরণ কয়টি? 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাদের ভ্যান ক্রয়টা কার সাথে যায়? ভূমির সাথে, মূলধনের সাথে, শ্রমের সাথে নাকি সংগঠনের সাথে, সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। দেন তারপরে আমাকে এটা নিয়ে ব্যাখ্যা করতে হবে। তুমি কি মনে করো যে গৃহীত সিদ্ধান্তের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন হবে? এই যে তারা পরবর্তীতে আবার যে ব্যবসার সম্প্রসারণের কারণে বা ফলে তাদের প্রয়োজনীয় যে টাকাটা দরকার ছিল তাদের দুই বন্ধুকে তারা প্রস্তাব দিয়েছে এবং তারা সম্মতি হয়েছে। এই যে 2 লক্ষ টাকা নতুন করে ব্যবসা নিয়ে আসছে, এর ফলে সে প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন হবে কি হবে না, এই বিভাগে তোমাকে আবার চিন্তা করে কি করতে হবে, তার একটা যুক্তিসহ আলোচনা তোমাকে তুলে ধরতে হবে। সো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্ত ছিল। আশা করছি তোমরা উপভোগ করেছো। তো আজকের এই লেকচারটি যেভাবে পড়ানো হয়েছে বা যেভাবে যে টপিকগুলো ধরে ধরে বোঝানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ, সো অবশ্যই সেইগুলো তোমরা বইয়ে নোট করবে এবং সেগুলো অনেক গুরুত্ব সহকারে পড়বে। কারণ আমরা এখানে দেখিয়েছি যে যে টপিক থেকে তোমার বোর্ড প্রশ্ন বেশি হয়ে থাকে সেই টপিকগুলোকে হাইলাইট করে দেখিয়েছি, এর বাইরে আমরা কিছুই করি নাই। আচ্ছা, এরপর একটা কথা হচ্ছে, এই অধ্যায়ে অনেক শ্রেণীবিভাগ আছে, অনেক খুঁটিনাটি বিষয় আছে। তো সেগুলোকে তোমাকে রাখতে হবে, মনে রাখতে হবে কি জন্য? কারণ এমসিকিউর জন্য। কারণ সিকিউ শুধুমাত্র আমাদের কোনো সমাধান হতে পারে না, এর পাশাপাশি অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে এমসিকিউর গুরুত্বটাও কিন্তু অপরিসীম। সো আশা করছি সে অনুযায়ী তোমরা পড়বে এবং
আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচার, পরবর্তী কোনো একটা আয়োজনে আমি তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।